স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 520তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। শুরুতে তাদের সাথে পরিচিত হয়নি। আমার হাতের ডানে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জহিদুর রহমান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান। আমার হাতের বামে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আছেন ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা। একদিকে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন। এই দুই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু, সমাধান কোথায়, এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারক সই, এ নিয়ে বিশেষ করে তিস্তা এবং রেল যোগাযোগ নিয়ে নানা আলোচনা সমালোচনা। এরই মাঝে 8 তারিখ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলে বাংলাদেশের যে বিদেশ নীতি আসলে কতটা ভারসাম্যের বিদেশ নীতি, এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে চলমান দুর্নীতি বিরোধী অভিযান, দিন শেষে এর সফলতা আসলে কতটুকু, আদৌ কি সফলতা মিলবে, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন আলোচনা শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এম সিদ্দিকুর রহমান। শুরুতে বলছিলাম, যেহেতু আপনি শিক্ষক, তো আপনাদের যে আন্দোলনটা এখন চলছে এটি নিয়ে যদি আলোচনা শুরু করি, বলছিলাম যে এই আন্দোলনের যৌক্তিকতা, সমাধান আসলে কোথায়, যদি একটু যুক্ত করতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বৈঠকেরও কথা ছিল, কিন্তু দিন শেষে সেটি হয়নি। আসলে কি সমাধানের কোনো পথকে আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আজকে যারা সহ আলোচক আছেন তাদের শুভেচ্ছা, এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা দর্শকরা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আপনি যে কথাটি বলছেন যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যেগুলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর 35টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা সরকারের সম্প্রতি ঘোষিত প্রত্যয় স্কিম নামক যে পেনশন ব্যবস্থা সেটা প্রত্যাখ্যান করে তারা আন্দোলন করছে। আর একই সাথে এখন আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা আমাদের চাকুরি প্রার্থী আমাদের যুব সমাজের মধ্যে, তারাও সম্প্রতি 2018 সালের যে কোটা সংক্রান্ত পরিপত্র বাতিল করে হাইকোর্ট এবং আজকে অ্যাপিলিয়েট ডিভিশনের দেয়া রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। তো সব আন্দোলন মিলিয়ে কার্যত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা অচল অবস্থা বিরাজমান। আপনি জানেন যে বাংলাদেশে 2023 সালের আগস্ট মাসে সরকার আমাদের নন ফর্মাল সেক্টরে কর্মরত যে জনগোষ্ঠী আছে বা যারা আমাদের কোনো পেনশন সুবিধা নেই তাদের সুরক্ষার জন্য, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা জানি যে 4টা সর্বজনীন পেনশন স্কিমের মধ্যে কন্ট্রিবিউটরি, সেলফ কন্ট্রিবিউটরি এবং মিলিয়ে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা নামে 4টি স্কিম সরকার চালু করেছিল। এবং এর সাথে গত মার্চ মাসে 13 তারিখে সরকার আরেকটি পরিপত্র জারির মধ্য দিয়ে আরেকটি ওই আমাদের যে সর্বজনীন পেনশন ব্যবস্থা সেখানে আরেকটি স্কিম চালু করেছে, সেটি হচ্ছে প্রত্যয় স্কিম। এবং এই প্রত্যয় স্কিমটি তারা যাদের জন্য চালু করেছে, সেই চালু করা ব্যক্তিবর্গ হচ্ছেন দেশের যে সমস্ত স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং একই সাথে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, 403টি প্রতিষ্ঠান। এবং এই 403টি প্রতিষ্ঠানের মধ্যে সবাই আবার পেনশনের আওতাভুক্ত ছিল না। তো যে সমস্ত পেনশন সুবিধাভুক্ত এবং পেনশনের আওতায় বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, সবগুলোর জন্য এই স্কিমটি চালু করেছে। এবং গত মার্চ মাসে থেকে চালু করা এই স্কিম যেটি আছে, সেই স্কিমের বিরুদ্ধে বিশেষ করে দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো প্রথম থেকেই তারা এর বিরুদ্ধে তারা আন্দোলন করছে। এবং প্রথম দিকে আন্দোলনগুলো ছিল সাংবাদিক সম্মেলন, তারপরে বিবৃতি, বক্তৃতা বিবৃতি, এর মধ্য দিয়ে মানববন্ধন, এগুলোর মধ্য দিয়ে। এখন বক্তব্য হচ্ছে যারা এই আন্দোলনটি পরিচালনা করছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশন বা আমি যার একজন, যদি মনে করি যে বিশ্ববিদ্যালয় আমরা আন্দোলনটা পরিচালনা করছি, এই আন্দোলনে আমরা কিন্তু এই যে সরকারের যে ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনার দ্বারা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না। কেননা আমরা এটি 1 জুলাই থেকে যারা আসবেন তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা আন্দোলন করছি? এই প্রশ্নটা হচ্ছে আমরা আন্দোলন করছি আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে। সেই দায়বদ্ধতা হচ্ছে কি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো পেশায় যারা আসবে, বা আমাদের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে একটা দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলন। আমরা সরাসরি যদিও ক্ষতিগ্রস্ত না হই, কিন্তু আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষাটা আমরা এখন, আপনি বলছেন যে আমরা এমন একটা জায়গায় আছি যে
একবিংশ শতাব্দীতে আমরা আছি, সেখানে বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে, চতুর্থ শিল্প বিপ্লব আছে, সেটার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ আছে। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করছি, সেইখানে স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী গ্রাজুয়েট এবং আমাদের চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানব সম্পদ তৈরি করা, এই সবগুলো দায়িত্ব যাদের কাঁধে বর্তিয়েছে, কোনো আমলা বাহিনীও না, রাষ্ট্রের অন্য কোনো বাহিনীর কারো কাছে না, এটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর। এখন তাদের উপর এই নতুন নতুন কারিকুলাম, নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব দায়িত্ব দিয়ে তাদেরকে সামাজিক এবং আর্থিকভাবে আপনি মানে বিদ্যমান অবস্থা থেকেও আপনি একটু ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আপনি দেখেন যে আজকে যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যখন 2008 সালে তাদের মানে দিন বদলের মানে নিয়ে ইশতিহার দিয়েছিল, সেই ইশতিহারে প্রাধিকার ভিত্তিক কতগুলো বিষয় তারা রেখেছিল এবং 10-এর 1 বলে তাদের একটা ছিল, এবং সেখানে বলেছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, স্বতন্ত্র পে কমিশন গঠন সহ ইত্যাদি নানা ব্যবস্থা করবে। কিন্তু আমরা বাস্তবে এই 16 বছর পরে এসে দেখলাম সেইগুলো তো কোনোটা বাস্তবায়ন হয়নি, উল্টো আরও শিক্ষকদের মর্যাদা। আমি শেষ কথাটা বলছি, 2015 সালে আমাদের সর্বশেষ পে কমিশন হয়েছিল। সেই পে কমিশনের মাধ্যমে শিক্ষকদের বেতন কাঠামোতে 3 ধাপ অবনমন ঘটানো হয়েছিল। সেই সময় শিক্ষকরা আন্দোলন করেছে এবং সেই শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলেছেন। আপনি পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বশেষ আপনি সেনা সমর্থিত সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার, সেখানে যারা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা জেলে গেছেন, ছাত্ররা করেছেন, সেই সমস্ত সব আন্দোলনকে ক্ষমতাসীন সরকাররা অযৌক্তিক বলেছেন। এবং আজকের সরকারও এই শিক্ষকদের আন্দোলন এবং তাদের সাথে কণ্ঠ মিলিয়ে এই দেশের অনেক মানুষই এই আন্দোলনটাকে অযৌক্তিক বলছেন। আমি আবারও স্পষ্ট করছি, আজকে এই আন্দোলনের সাথে যে শিক্ষকরা জড়িত আছেন, এটাতে তাদের নিজেদের স্বার্থ নেই, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একটা দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এবং উত্তর প্রজন্মের দায়বদ্ধতাকে রক্ষা করার জন্য শিক্ষকরা এই আন্দোলন করছে এবং এটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন। পরে যদি সুযোগ পাই কেন যৌক্তিক আলোচনা করব। ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, যে অধ্যাপক এম সিদ্দিকুর রহমান বলছিলেন যে দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রক্ষার জন্য এবং কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে, দুটো বিষয় আপনার একটু। না, কোটা বাতিলটা তো আপনি যেহেতু টাচ করেন নাই, সিদ্দিক ভাইও টাচ করেন নাই, আমি প্রথমেই একটা বলে নিই যে শিক্ষকদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি মনে করি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রয়োজন এবং সেটা একটু বেশি প্রয়োজন। আপনি যদি শিক্ষকদেরকে ভালো রাখতে না পারেন তাহলে তো আপনি মেধা, মনন এগুলো আকর্ষণ করতে পারবেন। আমি সেই জায়গাটাই শিক্ষকদের এই দাবির সাথে আমি একমত পোষণ করি। আমি আমার ধারণা, জাহিদ ভাই আমার সাথে একমত, আমি অন্তত 100 আর্টিকেল লিখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেল এবং সর্বোচ্চ বেতন স্কেল দেওয়া উচিত। এটা আমি একদম যৌক্তিকভাবে মনে করি। কারণ হলো যে যদি শিক্ষকরা সচ্ছল না থাকেন তাদেরকে তাহলে নানা ধরনের ধান্দা করতে হবে, অন্য জায়গায় যেতে হবে, পড়াতে হবে, এই জায়গাগুলোর সাথে আমি একমত। কিন্তু একটা লজিক্যাল জায়গায় আছে, একজন আইনজীবী আছেন, সেটা হলো যে আপনারা এতদিন যেটা এনজয় করে এসছেন এটা হলো আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট ইকোনমিক্সের ভাষায়। এইটা কোনো দিন হতে পারে না। এটা যে এতদিন চলেছে এটা একটা অযৌক্তিক ব্যবস্থা চলেছে। জনগণ, আপনি নিজে কোনো কন্ট্রিবিউট করবেন না, কিন্তু আপনি সরকারের দেওয়া টাকাটা নিয়ে যাবেন, 5% করে কন্ট্রিবিউট করবে। আপনার সরকার তো টাকা দেয় না, জনগণের টাকাটা দেয় সে জায়গায়। এটা আমলাতন্ত্রও ভোগ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোগ করেছে, স্বায়ত্তশাসিত আরও অনেক প্রতিষ্ঠান ভোগ করেছে। এবার প্রত্যয় স্কিমের আওতায় এটাকে একটু ডিফাইন করা হয়েছে আলাদা করে, যে আপনাকে কন্ট্রিবিউট করতে দেয়, কন্ট্রিবিউটরি পেনশন স্কিম করতে হবে। অর্থাৎ আপনি যদি 10% দেন, গভর্নমেন্ট 10% দিবে, তার উপরে ইন্টারেস্ট চার্জ হবে। কন্ট্রিবিউটরি স্কিম এটাই চালা হচ্ছে। যারা ব্যারিস্টার করে আসছেন তারা জানেন এই ব্রিটিশ আমলের প্রথা এখন ব্রিটেনে নাই। আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট আর কোথাও নেই। বাংলাদেশের মতন দেশগুলোতে এটা আছে। ভারতে এটা 2004 সালে উপলব্ধ হয়ে গেছে। আপনি নিজে কোনো ফান্ডিং করবেন না, কিন্তু জনগণের টাকায় আপনি চাকরি জীবন শেষে একটা বিরাট বেনিফিট নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চিন্তা করা উচিত, আমি আবারও বলছি, তাদের বেতন বেশি হওয়া উচিত, তাদের বেনিফিট আরও বেশি হওয়া উচিত। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, আবার সরকারি কর্মকর্তাদের সমান সচিব টচিব হতে চাইবেন, নানা ধরনের স্কেল চাইবেন, আবার রাজনীতি করার সুযোগও চাইবেন। এই তিনটা একসাথে চলতে পারে না। এইটা একটা, আমি মনে করি, ইরেগুলারিটি সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে। এবং 73-এর অধ্যাদেশ বঙ্গবন্ধু যেভাবে দিয়েছিলেন সেটার একটা ভয়ঙ্কর অপচয় হয়েছে শিক্ষকদের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই করেছেন। তারা আসলে শিক্ষকতার চাইতে এখন অনেক বেশি কদর্য শিক্ষক রাজনীতি করেন, যেটা ছাত্র রাজনীতির চাইতেও ভয়ঙ্কর। এবং এই যে মেধার কথা যারা বলেন, মেধা আসলে বিশ্ববিদ্যালয়ের আকর্ষণ করে না।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা যে জায়গায় গেছে এটা এখন দলীয় বিবেচনায় ভোটার নিয়োগ হয়। আমি নিজে জানি বলে বলছি সাংবাদিক হিসেবে, সেকেন্ড ক্লাস 56th তাকে নেওয়া হয়েছে শিক্ষক হিসেবে, আমি জানি বলে বলছি, কারণ দলীয় বিবেচনা নেওয়া হয়েছে। এটা এই বেলায় নয়, কিন্তু এটা আগেও করা হয়েছে। যখন বিএনপি ক্ষমতা ছিল তারাই কাজটা করেছে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলে তাদের এখানে একটা দৃশ্যমান হচ্ছে। এই ফার্স্ট ক্লাস পেলেই শিক্ষক হওয়া যাবে, এই দর্শনটাই ভয়ঙ্কর রকমের একটা ক্ষতিকর দর্শন, এবং এটার মাধ্যমে মেধাকে আসলে তিরস্কার করা হচ্ছে। কারণ ফার্স্ট ক্লাস দেওয়াই হয় টার্গেট করে করে শিক্ষকদের, বাজার করা থেকে শুরু করে নানা ধরনের, সবাই করে তা না, আমি এটাকে জেনারেলাইজ করতে পারি, বাট দেয়ার ইজ এ লুফুলস ইন দ্য সিস্টেম। এই লুফুলসটাকে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন না, তখন লুফুলসটা পারসিস্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা হলো আইনের ভাষা। সুতরাং আনফান্ডেড ডিফেন্স সিস্টেমের জায়গায় কন্ট্রিবিউটরি সিস্টেম, এটা আমেরিকাতে আছে, ইউরোপে আছে, এবং আপনি জনগণের টাকা দিয়ে আপনি মানে চাকরি জীবন শেষে একটা বিরাট টাকার মালিক হয়ে গেলেন, 80 লক্ষ টাকা, আপনি নিজে কোনো কন্ট্রিবিউট করতে পারলেন না। এইটা নীতি নৈতিকতার জায়গা থেকে ভয়ঙ্কর খারাপ। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত এটাকে কন্ট্রিবিউট করা, এবং আমলাদেরকেও সেখানে আসতে হবে। একটা অদ্ভুত ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনটা করছেন, কিন্তু বলছেন এই আমাদের আন্দোলন আমলাতন্ত্রের বিরুদ্ধে, এবং একজন শিক্ষক টকশোতে এসে দেখলাম তিনি বলছেন আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে। সরকার যারা এটা করলো কে? আমলাতন্ত্রকে নিজে করতে পারে এটা? এই যে একজন আইন প্রণেতা ছিলেন, উনি জানেন সরকার ছাড়া তো কেউ আইন প্রণয়ন করে না, সরকার করে, আমলারা বাস্তবায়ন করে। কিন্তু ওনারা এতটাই প্রশ্নহীন আনুগত্যের দর্শনে বিশ্বাস করে যে তারা বলছেন যে আমরা এটা তো সরকারের বিরুদ্ধে যাচ্ছি না আমরা। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে, দলীয় রাজনীতি নিয়ে প্রশ্ন আছে, এবং তারা বলুক, আমার শেষ কথা এটা, তারা বলুক প্রত্যয় স্কিম সবার জন্য খারাপ, কিন্তু তারা বলছেন তাদের জন্য খারাপ। এই স্বার্থপরতা ভয়ঙ্কর, মানে স্বার্থপরতার দৃষ্টান্ত। জি, ডক্টর জাহিদুর রহমান, এই যে আনফান্ডেড ডিফাইন্ড সিস্টেম, প্রত্যয় স্কিম আসলে সবার জন্য খারাপ, কিন্তু এই যে শিক্ষক রাজনীতি, অনেকগুলো প্রসঙ্গ এলো। আপনি ধন্যবাদ। মানে প্রায় খুব চমৎকারভাবে কম্প্রিহেন্সিভ আলোচনা চলে এসেছে। আমি খুব বেশি ডিফার করিনি, ইশতিয়াক ভাই যা বলেছেন আমি মোটা দাগে এর সাথে একমত। প্রথম আমার কথা একটু দরকার, আরেকটু যদি এরিয়াটাকে বড় করি, মানে আমরা যদি বাজেটের প্রতি বছরের অ্যালোকেশন দেখি, যে আমাদের সরকারের পরিচালন ব্যয়টা বাজেটের 2/3, এবং যখন শেষ পর্যন্ত কাটছাট অনেক বেশি হবে উন্নয়ন বাজেট, আপনি যদি তখন হিসাব করেন দেখবেন 70% একটা সরকারের পরিচালন ব্যয়। এর মধ্যে বিরাট একটা অংশ বেতন ভাতা এবং অবসরের যা টাকা পয়সা আছে সেগুলো দেয়া, সুদ ইত্যাদি ইত্যাদি। আমাদের এত বড় সরকার প্রয়োজন আছে কিনা এই আলাপ আছে, কারণ এই টাকা তো জনগণের টাকা দিনের শেষে। এবং একটা কথা মানতে হবে, এই দেশের আমলা, এই দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক, এই দেশের ডাক্তার, অন্য যে কোনো পেশা যারা রাষ্ট্রীয় চাকরি করেন, আমি সরকারি না বলে প্রজাতন্ত্রের কর্মচারী বলতে পছন্দ করি, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা একটা গরিব দেশের, আমি জানি না আওয়ামী লীগের লোক কেউ নাই, তাদের কাছে গরিব দেশ শুনলে খারাপ লাগবে, আমরা একটা গরিব দেশ মোটা দাগে, বা কম সামর্থ্যবান দেশ, তার ক্ষেত্রে ফ্যাসিলিটিটা ওইভাবে নির্ধারিত হওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমি সিরিয়াসলি মনে করি এই যে ধরনের পেনশন এখন সরাসরি সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে যেভাবে দেওয়া হয়, এটা এই মুহূর্তে উইথড্রন হওয়া দরকার, এটাও ফান্ডেড হওয়া দরকার, এটাও সেভাবে দাঁড়াবে, সেটাই হওয়া উচিত বলে মনে করি। এবং আমি রিপিটেশন হচ্ছে, শুধুমাত্র শিক্ষক না, বিভিন্ন জায়গায়, যেমন একটা ছোট উদাহরণ দেয়, ব্রিটেনের হেলথ সিস্টেম খুব ফেমাস, এনএচএস আলাদা একটা হেলথ সার্ভিস আছে ওখানে, আপনি বিভিন্ন সার্ভিস ডিফারেন্ট করে ফেলুন। আমরা তো জুডিশিয়াল সার্ভিস আলাদা করেছি, তাদের প্রথম যে পদে জয়েন করেন সেটা অন্যদের তুলনায় ডিফারেন্ট। সো এরকম করে আপনি আলাদা আলাদা কতগুলো জায়গা তৈরি করেন। পাকিস্তানে, ভারতে কিন্তু শিক্ষকদের বেশি, আপনি বেশি দেন। একদম, আমি এই জায়গাটার সাথে একেবারেই একমত, কারণ আপনি আকর্ষণ করতে হবে, আপনি যারা এই কাজগুলো করতে চান তাকে যদি আকর্ষণ করতে না পারেন তাহলে আসলে এটা হবে না। কিন্তু বাংলাদেশে যেভাবে পেনশন দীর্ঘদিন থেকে চলেছে, এই পেনশন আমি নীতিগতভাবে একেবারেই সমর্থন করি না। এবং আমি আবারও বলি, বিশ্ববিদ্যালয় আছে, তার চাইতে জরুরি কথা সরকারের সাইজও ওই ফান্ডেড হওয়ার পরও আসলে কাটছাট করতে হবে, কারণ ফান্ডেডের মধ্যেও সরকারের কন্ট্রিবিউশন আছে, সরকারের বেতন আছে, এগুলো এত হতে পারে না। এত ইনএফিশিয়েন্ট সরকার আমরা কি পাই আসলে এই সরকারকে দিয়ে? সুতরাং এত বড় সরকারেরও দরকার নেই। এই আলাপটা একটু করে রাখলাম আর কি। ব্যস্ত স্বামী হাতের পাটোয়ারি, এই যে পুরো পেনশন প্রক্রিয়াটা নিয়ে একটি সমালোচনা। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, বেশ নামকরা শিক্ষক ছিলেন, বোনাফাইড হিসেবে সুপরিচিত। 900 টাকা বেতন দিয়ে চাকরি শুরু করেছিলেন। আমার মনে আছে তখন কাটাবন বস্তিতে আমরা 5 টাকা ইলিশ মাছ কিনতাম, ছোট ছোট
কাটাবনে বিশাল বস্তি ছিল, ভুলে গেছে সবাই এখন, বিশাল বস্তি ছিল, শিমুল গাছ, দেবদারু গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন, কিছুটা পড়ে দেখেছেন, দেবদারু গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যরকম ছিল, একটা শান্তি প্রশান্তির জায়গা, লম্বা চুলের বুদ্ধিজীবীরা হাঁটছে, বিশাল বড় ছাত্র নেতা, তার রুমের মধ্যে বোম আছে, লাইট মেশিন গান আছে, টিচারকে দেখলে থরথর করে কাঁপে, এটা ছিল কালচার। সেখান থেকে এখন যেটা হয়েছে, ভিসি হওয়ার জন্য ছাত্রলীগকে ধরা, ছাত্রলীগের সাথে কম্প্রোমাইজ করা, ছাত্রদের কাছে নিজেকে তুচ্ছ করে তোলা, মন্ত্রীদের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের আপিল করা। আমার বাবাদের সময় মন্ত্রীদের সামনে গিয়ে কোনো শিক্ষক দাঁড়িয়ে থাকতো না, মন্ত্রীরা জায়গা ছেড়ে দিত, স্যাররা আসছেন যেতে দেন, এরকমটাই ছিল সম্মানের জায়গাটা, সেই জায়গাটা ছিল। সেখানে পেনশন ছিল কেন? ওই যে 900 টাকা বেতন, পেনশন ছাড়া কেন একটা মেধাবী লোক এই চাকরিতে আসবে? নাও কোনো অস্বীকার করা যাবে না, গত 1 দশকে অনেক তুলনামূলক অযোগ্য লোক শিক্ষক হিসেবে ঢুকে গেছে পলিটিক্যাল কনসিডারেশনে, এটা কোনো অস্বীকারের উপায় নেই। বাট তারপরও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুলব্রাইট স্কলার আছে, শিভিনিং স্কলার আছে, কমনওয়েলথ স্কলার আছে, ক্যামব্রিজ থেকে পিএইচডি করার লোক আছে অনেক, একটা দুটো না অনেক, ইয়েল থেকে আছে, ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে আছে, ক্যালিফোর্নিয়া থেকে আছে, হার্ভার্ড থেকে আছে, সব টপ জায়গা থেকেই লোক আছে, টপ জায়গায় পড়িয়েছে এমন লোকও অনেক আছে, পিএইচডি করেছে এমন লোক আছে, পোস্ট ডক্টরেট আছে, পিএইচডি করাচ্ছে এমন লোক আছে, পিএইচডি করিয়েছে, প্রফেসর হয়েছে, প্রফেসর বানিয়েছে। এই সমস্ত লোকরা যখন একটা বিষয় নিয়ে একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি ফর দ্য ফার্স্ট টাইম, আওয়ামী লীগ বিএনপি শিক্ষকরা এক কাতারে আসছে এবং এক কাতারে এসে তারা একটা বিষয়ে একমত হয়েছে। আমি বিষয়ের ডেপথটা জানি না, না জেনে বলছি, এত জ্ঞানীগুণী লোকরা যখন একটা বিষয়ে অবজেকশন দিচ্ছে, সেটার সরকার কেন তাদের সাথে কথা বলবে না, কেন তাদের কথা শুনবে না? আর যদি তাদের কথা শুনেও ফেলে, সরকারের সর্বোচ্চ কী ক্ষতি হবে? ফাইন্যান্সিয়াল ক্ষতি যেটা হবে, এটা কি একটা ব্যাংক লুটের সমান হবে, একটা করাপশনের সমান হবে? অবশ্যই না। একটা ওই কুইক রেন্টালে যে টাকাগুলো লুট হচ্ছে আমাদের, সেটা এক কোনাও যাবে না। আমরা তো এইসব যেসব বিষয় নিয়ে আন্দোলন বা ডিবেট হয়, এগুলো 100 কোটি 1000 কোটিতেও যাবে না, কিন্তু লক্ষ কোটিতে ওদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। এটা একটা ইগোইস্টিক প্রবলেম। আলোচনা করব না, হ্যাঁ, এটা পিছনে কারণ আছে। হ্যাঁ, ওকে আমি ভিসি বানিয়েছি, ওকে শিক্ষক সমিতির সভাপতি ভেবে আজকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এত বড় সাহস? দেখা যাক কি হয়। ওই যে শিক্ষকরা, কিছু শিক্ষক আগেই পলিটিক্যালি নিজেদের মর্যাদা নষ্ট করে ফেলেছে, গার্ডস পার্টস এবং এটা। বাট দেন অ্যাগেইন পেনশন স্কিমটা আমি মনে করি এটা প্র্যাকটিক্যালি কোনো পেনশন স্কিম না, ইটস এ কন্ট্রিবিউটরি সিস্টেম। একটা অংশ আমি দিব, একটা অংশ সরকার দেবে, তার উপরে ইন্টারেস্ট। আমি যে টাকাটা দিব সে টাকাটা সরকার ইনভেস্ট করবে, সেখান থেকে সরকার ইনকাম হবে, সেই ইনকাম থেকে সরকার 5% দিবে। যে 5% সরকার দিবে, ওটা যে আসলে ফুললি ট্যাক্স পেয়ার ইনকাম তা না, কিছু আছে। রিস্কটা কোথায়? রিস্কটা এবং সরকারের আগ্রহের জায়গাটা কোথায়? রিস্কটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস এবং সরকারের টাকা নাই। তাহলে সরকার কি চাচ্ছে? বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিং করতে যাচ্ছে, পেনশন স্কিমের মাধ্যমে একটা টাকা সরকার অ্যাকুমুলেট করবে এবং সে টাকা থেকে আইনে বলা আছে, যেটা আমরা অবজেকশন দিয়েছিলাম, ওই টাকা থেকে লোন নিতে পারবে সরকার। সরকার এই টাকাটা লোন নিয়ে হয়তো বা সরিয়ে ফেলবে, আর টাকাগুলো দিতে হবে 10 বছর 20 বছর পরে, তখন যা হবে দেখা যাবে। এটা একটা আনসেফ সিস্টেম। এবং সরকার আরও একটা আইন করেছে আমাদের মনে হয় 19-20 সালে, যে যতগুলো প্রতিষ্ঠানে উদ্বুদ্ধ মানি থাকবে সরকার চাইলে টেনে আনতে পারবে। তাহলে এই পেনশন স্কিমের টাকাটা আমি জানি না কি হবে, এটা কিন্তু নিয়ে নিতে। এটা এমন না যে পেনশন স্কিমের টাকাটা এক জায়গায় কনসিডারেট থাকবে, একজন খুব দায়িত্ববান ব্যক্তি, এক্স কন্ট্রোলার জেনারেল অথবা খুব বিখ্যাত কোনো অ্যাকাউন্টেন্ট থাকবে যিনি এটাকে ইনভেস্ট করে এটাকে বড় করবেন, তা কিন্তু হবে না আমার ধারণা। এটা সরকার টাকা নিয়ে যাবে এবং কিছু আনপ্রোডাক্টিভ প্রকল্পে ঢুকে যাবে, অথবা ইকোনমিক ক্রাইসিসে কাজে লাগানো হবে। তারপরে যখন এই টাকাটা চাবে যারা, দিচ্ছি দেবো 5 বছর 3 বছর, এটা হবে। পেনশন নিয়ে আমরা অনেক কবিতা শুনেছি, আইব বাচ্চুর গানও আছে একটা, পেনশন পড়ে থেকে দূরে যায় না, মাধ্যমিক স্কুলদের 6 মাস তারা চাইতেই পারছে না। সো এই ক্ষেত্রে আমি মনে করি একটা রিয়েল জনস্বার্থ এটার মধ্যে খুব বেশি পরিলক্ষিত হচ্ছে না। সমাধানটা কোথায়? না, একটা কথা বলি, আমি যখন রিপোর্টার ছিলাম 85 সাল থেকে আমি রিপোর্টার, 87-88 সালে আমি রিপোর্ট করেছি, 93-94 সালে আমি রিপোর্ট করেছি। আমার রিপোর্ট এখনো ভিজিবল ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ অবজারভারে, এবং আইনজীবী আইন প্রণেতা হিসেবে উনিও জানেন। সরকার কিন্তু প্রভিডেন্ট ফান্ড থেকে, সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেয়, পেনশন স্কিম থেকে লোন নেয়। এটা নতুন কিছু না, কিন্তু লোন নিয়ে ইনভেস্ট করে, নতুন কিছু না, কিন্তু শুধু এখান থেকে আগেও নিয়েছে, তাই না? নতুন কিছু না। এখন সমাধানটা হচ্ছে যে এই পেনশন একটা এখানে সমাধান। আপনার মনে আছে এরশাদ সাহেবের আমলে যখন লোন বেশি হয়ে গেল, আন্দোলন করলো 2 দল মিলে, সমাধানটা হতে পারতো এই পেনশন আইনটা করার সময় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা। তখন আলোচনা করা হয়নি, এখন আলোচনা করেন,
এখনো তো সরকারের ঠিক আলোচনা ঠিক সেই আলোচনা মনোভাবটা করা উচিত। দেখা যাচ্ছে না। আমি মনে করি যে আমি একলাই শেষ করি যে এত রিজনেবল মানুষ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আছে, তারা আলোচনা করলে যৌক্তিক কোনো বিষয় মেনে নেবে না, সেটা তো এটা আমার বিশ্বাস হয় না। দুটো সেকেন্ড জিনিস হচ্ছে, আবার তারা যুক্তি দেখানোর জন্য এক্সপার্ট, তারা তো যুক্তিবিদ, তারা যুক্তি দেখালে সরকার সেই যুক্তি কেন মেনে নেবে? না, কিন্তু একটা চুক্তি রয়ে গেছে ভাই, প্রত্যয় স্কিম কি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের না, জন্য? আমাদের জন্য আছে আর কি। হ্যাঁ, এটা একটু জানা দরকার। আমি দু একটা জিনিস একটু মানে যোগ করতে চাই। আমি ওই সময় আমার নীতিগত জায়গাটা বলেছি। আমরা ধরে নেই যে এখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, জেনারেলি একটা দেশে কি হওয়া উচিত। এরপর যে আরেকটা ডাইমেনশন পাটোয়ারি ভাই তুলেছেন, যেটা আওয়ামী লীগ, আমি পেনশনের যে আইন আছে সেটার 14 ঘ ধারাটা একটু পড়তে চাই। ওখানে লেখা আছে এরকম, সরকার কর্তৃক বাধ্যতামূলক করিয়া সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত প্রাথমিকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্তি স্বেচ্ছাধীন থাকিবে। তার মানে স্বেচ্ছাধীন থাকবে, গেজেট দিয়ে বাধ্যতামূলক করার আগ পর্যন্ত সরকার কিন্তু এই আইনের মধ্যে এই অপশন রেখে দিয়েছে। এই প্রত্যয়ের ক্ষেত্রে এটা না, না না আমি আসছি প্রত্যেক ক্ষেত্রে না, মানে মূল প্রত্যয় বাধ্যতামূলক। জানি আমি জানি এটা তো আপনাকে বাধ্যতামূলক করে দিচ্ছে আপনার উপরে। আমি বলছি সাধারণ মানুষের উপরেও, ওটা বেসরকারি, ধরুন বেসরকারি কেউ কোনো ওটা একদিন বেসরকারি সরকারের হাতে কিন্তু এই ক্ষমতা আছে, রেখে দিল, যেহেতু ইন্ডিভিজুয়ালি অপশন রেখে দিয়েছে। এবং ওটাই আসলে কারণ, আপনার আসলে এখন প্রচুর টাকা দরকার এবং কতদিন পরে এই টাকা দিতে হবে। একটা উদাহরণ দেই, পেনশন স্কিমে ইনক্লুডেড হওয়ার জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 50। আমরা ধরে নিলাম সবাই 50 বছর বয়সেও যদি হয়, 18 থেকে শুরু করে, সো আপনি যদি টাকা নিতে শুরু করেন, পেনশন দেয়া শুরু হবে 60-এর পর। তার মানে 10 বছর আপনাকে কোনো টাকা পে করতে হবে না। এজন্যই জনাব মুস্তাফা কামাল গত সংসদে বলেছিলেন পেনশন ব্যবস্থা চালু হলে টাকা রাখার জায়গা পাওয়া যাবে না, একদম আক্ষরিকভাবে এই কথা বলেছেন। তো সরকারের আসলে এই মুহূর্তে টাকারও সংকট আছে এবং সেটার কারণেই এই বেশি। একটা কথা বলি, বর্তমান শিক্ষক যারা আছেন তাদেরকে এটা এফেক্ট করবে না, কিন্তু যারা 1 জুলাই 2024 সাল থেকে জয়েন করবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। তারা তো জেনেই জয়েন করবে, যেন আমি জেনেই জয়েন করেছি সাংবাদিকতা, যে আমার কোনো পেনশন নাই, আমার কোনো না, শেষ করি, আমি জেনেই, আপনি জেনেই জয়েন করেছেন আমার কোনো পেনশন নাই, কিছু নাই, প্রভিডেন্ট কন্ট্রিবিউটরি সিস্টেম, আমি দিলে আমার প্রতিষ্ঠান দিবে, না দিলে দিবে না, এটা তো জেনেই জয়েন করেছি। তাহলে এটা তো হলো, আর এটা তো সকল স্বায়ত্তশাসিত স্বশাসিত সংবিধিবদ্ধকরণের জন্য, তাহলে আপনি কেন এটা বিরোধিতা করছেন? এটা তো জেনেই তারা জয়েন করবে, নাহলে জয়েন করবে না। এটাই তো চাই, জয়েন না করো। আচ্ছা, আমি শুধু একটা কথা বলতে চাই, উনি অনেক কথা বলেছে, সেই কথার সত্যতা আছে, কিন্তু জেনারেলাইজেশন অনেক বেশি হয়ে গেছে। আমি সিদ্দিকুর রহমানের মতো দেখে যদি মনে করেন যে এই লোক অযোগ্য শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো 400 শিক্ষক বিদেশের বহু নাম করা বিশ্ববিদ্যালয়ে তারা ডিগ্রিরত আছে এবং তারা দেশে ফিরে আসছে, দেশে ফিরে এসে তারা এখানে কাজ করবে। এখন একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, বলবো আমি আরেকটু বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। আমরা শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলছিলাম, একটু দৃষ্টি দিতে চাই কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান, এই যে 3 দিনের কর্মসূচি, পুরো এই আন্দোলনটাকে দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, আমি ওই দুটো কথা আমি বলছি শিক্ষক হিসাবে, কারণ আমরা তো একটা কাঠগড়ার মধ্যে দাঁড়িয়েছি। আমি এখানে শিক্ষকদের সম্পর্কে যে ধরনের বক্তব্য এসেছে, অনেক বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করছি, কিন্তু আমি যেটা বিনয়ের সাথে কথা বলতে চাই সেটা হলো যে আমরা যদি ধরেন আমাকে চিনলেন, আমি অযোগ্য শিক্ষক, এটা দিয়ে যদি সামগ্রিকভাবে কমিউনিটিকে বিবেচনা করি তাহলে কিন্তু ঠিক না। এখনও আমি যেটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 400 শিক্ষক এখনও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও তারা কাজ করছে। এখন যেটা হচ্ছে, আমি যেটা ইশতিয়াক ভাইয়ের সাথে বললাম, ইশতিয়াক ভাই যেটা অনৈতিক বলছেন, অনৈতিক যদি হয়ে থাকে এটা সবার জন্য অনৈতিক। স্বাধীনতার 52 বছর পরেও আমরা একটা জায়গার মধ্যে চলেছি, হঠাৎ করে এটা এক্সপেরিমেন্ট করতে হবে কাদের উপর? যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে এবং সেখানে সবাই কিন্তু এনজয় করছে না, কি বলে ওইখানে পেনশন এনজয় করছে না, মাত্র গোটা কয়েক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মানে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা করছে। এখন আমার বক্তব্য হচ্ছে, আপনি একটা রাষ্ট্রে বারবার বৈষম্য কেন তৈরি করছেন? আপনি যদি কন্ট্রিবিউটরি করেন, কন্ট্রিবিউটরি করেন, তবে সেইখানে সবার জন্য এক করেন। আজকে আপনি প্রত্যয় স্কিমের অধীনে শিক্ষকদেরকে এনেছেন এবং তাদের বিদ্যমান, আর একটা দেশে নতুন যখন কোনো করেন, এমন একটা ব্যবস্থা চালু করতে হয় যে বিদ্যমান অবস্থাটাকে থেকে একটু ফরওয়ার্ড। আপনি তো 100 বছরে অনেক কথা বলছেন, অনেক কিছু অর্জন করেছেন, ব্যাকওয়ার্ডে তো আপনি যেতে পারেন না সুযোগ সুবিধার ক্ষেত্রে। আর আমি শেষ যে কথাটা বলছি, যদি সেটি হয়, আপনি সরকারি কর্মচারীদের 1 বছর পর কেন সেবক নামক করবেন? সেই সেবকে কি আছে আমরা এখনো জানি না।
কেন তাদের জন্য একই ব্যবস্থা? এটা সংবিধানের লঙ্ঘন। আপনি সংবিধান এই ধরনের বৈষম্যের কথা বলে নাই। প্রজাতন্ত্রের কর্মচারী যদি হয়, যদি হয়, সকলের জন্য এক ধরনের ব্যবস্থাপনা থাকে। আর কোটার কথা আমি যেটা বলছি, কোটা আমাদের যেটি হচ্ছে, আমাদের সংবিধানে যখন স্বাধীনতার পর সংবিধান হয়েছিল, তখন আমাদের কিছু পশ্চাৎপদ লোকেদের জন্য একটা মেইন স্ট্রিমে আনার জন্য সেই কোটা ব্যবস্থা রাখা হয়েছিল। এবং সেইখানে আমাদের যে কোটা ব্যবস্থা, সেটা স্বাধীনতার পর বাংলাদেশে এই মুহূর্তে 26 লক্ষ বেকার আছে। আমাদের কোটা প্রথাটি আমাদের একটা পরিপত্রের মাধ্যমে 2018 সালে বাতিল করা হয়েছিল। যারা আন্দোলন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যারা সেন্সিবল, এরা কিন্তু খুব বাতিল চায় নাই, তারা চেয়েছিল এটাকে রিভিজিট করে একটা সংস্কার করার। কিন্তু এই যে আমাদের আত্মহমিকার জায়গায় আছে, সেইখানে দাঁড়িয়ে যে করেছিস রাগ করে আমরা বলে ফেললাম যে এটাকে বাতিল করেন। যদি বাতিলই করেন, আজকে এসে এই জায়গায় এসে আপনি করছেন। মুক্তিযুদ্ধের আমরা যেটা বলি যে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশটি পেলাম, সেই দেশ যারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা বলি যে তাদের প্রতি আমরা যথাযোগ্য সম্মান দেখাতে পারিনি। যদি না দেখাতে পারি, জাতি হিসাবে এটা আমাদের সকলের জন্যই একটা কিন্তু আপনি একটা জায়গায় 100 জন লোক নেবেন, 30 জন লোক দিবেন, এবং এটা বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধা নাই, তার ছেলে নাই, তার নাতি, এটা চলতে থাকবে। এটা কোনো রেশনাল কাজ করে না। এবং 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয়, আকবর আলী খান সাহেব বলেছিলেন যে বিদ্যমান ব্যবস্থা যে কোটা হয়, সেটা একটা রাষ্ট্রের যে আমাদের সংবিধান, সেই সংবিধানের মৌল চেতনার সাথে বা সংবিধানের সাথে একটা সাংঘর্ষিক। আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে যে এটা তো একটা সেটেল ইস্যু ছিল, এবং সেই সেটেল ইস্যুটাকে আবার একটা আনসেটেল অবস্থার মধ্যে এনেছে। এবং আজকে যারা চাকরির বাজারে, মানে একজন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট বা একজন যখন যায়, তার কীরকম একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যে ছেলেটি 2000 সিরিয়ালের মধ্যে নাই আছে, সে কোনো সাবজেক্ট পেল না, কিন্তু যে ছেলেটি 15,000 সিরিয়ালের মধ্যে আছে, সে অনায়াসে একটা ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। আমার পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আরও অন্যান্য যে কোটা আছে সেটা ব্যবহার করে আমরা কিন্তু সেই সুযোগ নিচ্ছি। এবং আপনি একটা এই ব্যবস্থাপনাটা যদি চলতে থাকে, তাহলে আপনি দেখবেন যে সরকারি চাকরিতে এখন বলা হচ্ছে দ্বিতীয় এবং প্রথম, দশম গ্রেড, নবম গ্রেডে এটি হবে। একটা সময় দেখবেন যে যোগ্যদের রাস্তায় মানে টোটো করে ঘুরছে, অযোগ্যরা এসে জায়গা দখল করছে। আর শেষ আমি যে বক্তব্যটি, যেটি আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর জন্য রাষ্ট্র ভাতা এখন দিচ্ছে, সেই ভাতাটা বা অন্য কোনো ফর্মে তাদেরকে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করেন। কিন্তু আমাদের এই চাকরি প্রার্থী যেখানে লক্ষ লক্ষ বেকার আছে, সেইখানে এই প্রতিযোগিতাটা উন্মুক্ত থাকাই ভালো। এবং এইটা যদি না করা হয়, তাহলে আপনি রাষ্ট্রের একটা বড় অংশকে কিন্তু একটা ছোট অংশের কাছে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছেন, এবং এটি দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একটি বড় অংশকে প্রতিপক্ষ ঠিক বলেছেন। কিছু জায়গায় কিছু প্রশ্ন আছে, সেটা হলো কোঠা বিরোধী আন্দোলন যারা করছে তাদের স্লোগানগুলো যদি দেখেন, তারা বলছে কোঠা পোতা নিপাত যাক, তারা কিন্তু বলে নাই কোঠা পোতা সংস্কার হোক। তাদের স্লোগান কিন্তু আমার কাছে রেকর্ড আছে, তারা বলছে হ্যাঁ কোঠা পোতা কবর দে, তারা কিন্তু বলে নাই কোঠা পোতার সংস্কার হোক। তার অর্থ হলো তারা একটা সাংঘাতিক মানে এক্সট্রিম অবস্থান নিয়েছে, কিন্তু চরম অবস্থান তারা নিয়েছে। এটা তো হতে পারে না। মুক্তিযোদ্ধাদের নিয়েই তো তাদের সমস্ত মানে 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 যেটাকে বলে যে সমস্যা। এখন এটা একটা জেদাজেদির তো কিছু নাই, এটা একটা নিশ্চয়ই আলোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদের জন্য যদি কিছু করার থাকে রাষ্ট্র কিছু করতে পারে। এখন সেটা 30% হবে না 5% হবে না 10% হবে, এইটা কিন্তু একটা বিবেচ্য বিষয়, একটা ন্যায্যতার জায়গা থেকে বিবেচনা করতে হবে। কিন্তু ওদের স্লোগানের মধ্যে আপনি দেখবেন নানা ধরনের কিন্তু একটা ট্রল আছে মুক্তিযুদ্ধদের নিয়ে, এটাকে আপনার গ্রহণ করতে হবে। আর কোটা প্রথা থাকবে না, এই যে নিপাত যাক, এটা কোথা থেকে আসলো? আমি আপনাকে একেবারে সায়েন্টিফিক জার্নাল থেকে দেখে ওয়ার্ল্ড ব্যাংকের ডকুমেন্ট কোট করছি আপনাকে। বিশ্বের আর কোন দেশে কি কোটা প্রথা আছে জানতে চায় তো মানুষ। ভারতে এবং পাকিস্তানে 50% উপরে আছে। ভারত পাকিস্তানকে আপনি এক্সাম্পল হিসেবে নিবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ নানা খাতে সংরক্ষণ পথ আছে, রিজার্ভেশন সিস্টেম আছে। রিজার্ভেশন সিস্টেম মানে তো কোটা, রিজার্ভেশন সিস্টেম আছে। বিশেষ করে কালো মানুষের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে নানা ধরনের প্রথা আছে। এগুলোর অনেক ক্ষেত্রে চাকরি, অনেক ক্ষেত্রে স্বাস্থ্য, অনেক ক্ষেত্রে শিক্ষা, নানা ধরনের বেনিফিট তাদেরকে দেওয়া হয়। আমাদের দেশে একটা সমস্যা আছে, সরকারি চাকরিটা খুব লোভনীয়, এটা আমরা করে ফেলেছি। ফলে সরকারি চাকরিতে কোটা নিয়ে একটা বিতর্ক আছে, এটা আপনি সমাধান করেন। কিন্তু কোটা থাকবে না। যেমন যুক্তরাষ্ট্র, আমি কোট করে বলছি, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকায়
পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স, এটার নাম পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স। পজিটিভ ডিসক্রিমিনেশন। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে তারা কি করছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ক্যাশ সাহায্য দিচ্ছে, যাদের আয় নেই তাদেরকে খাদ্যে ভর্তুকি দিচ্ছে, এটা কিন্তু কোটা। তাদেরকে বাড়ি করে দিচ্ছে সরকার, অন্য সবাইকে বাড়ি করে দিচ্ছে না, কিন্তু শিক্ষা এবং চিকিৎসায় বিশেষ করে সাহায্য করছে, এবং চাকরি ক্ষেত্রে তাদেরকে প্রাধিকার দিচ্ছে। যদি 2টা ছেলে ফার্স্ট ক্লাস পায়, মানে প্রথম হয়, তাহলে যদি ওই সংরক্ষণের মধ্যে আসে তাকে একটা প্রাধান্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের জন্য ক্রিকেটে কোটা, 6টা প্লেয়ারকে নিতেই হবে ব্ল্যাকদের মতো থেকে, এটা কিন্তু কোটা। আরেকটু বলি, নরওয়েতে বেসরকারি খাত সহ সরকারি চাকরিতে নারীদের জন্য আলাদা কোটা আছে, একটা পার্সেন্টেজ আছে। ফ্রান্সে নারীদের জন্য সর্বক্ষেত্রে কোটা সংরক্ষিত আছে এবং প্রতিবন্ধীদের কোটা সংরক্ষিত আছে। এবং আলবেনিয়ান এবং নানা ধরনের আফ্রিকান যারা মানে সেখানে আছে তাদের জন্য 1% কোটা আছে। তাহলে কোটা নাই এটা কিন্তু কোথাও আপনি বলতে পারবেন না। এখন বাংলাদেশে আমরা একটা জেদাজেদির পর্যায়ে গেছি, তো এটা ন্যায্য না। আমি একবার করলাম কি বাতিল করে দিলাম, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফেয়ার। আমি যখন ফেরত আসলাম আবার পুরোটা নিয়ে আসলাম। আমার কাছে মনে হয় এখানে উভয় পক্ষেরই একটা ন্যায্য জায়গায় আসা দরকার। যেমন প্রতিবন্ধীদের 1%, এটা হ্যাঁ 1%, এটা কোথাও পূরণ হয় না। এমনকি বেসরকারি খাতে নিতে হবে জাহিদ ভাই, এটা ফলো আপ করা হয় না, অথচ এটা কিন্তু একটা ন্যায্য দাবি। আপনি কিন্তু জাতিসংঘে 2013 সালে আপনি আইন করেছেন, এই যে বাইরে আইন করেছে 2013 সালের আইন অনুযায়ী এটা দিতে বাধ্য, কিন্তু কেউ দিচ্ছে না। এমনকি সরকারি চাকরিতে এটাকে অগ্রাহ্য করেছে, প্রতিবন্ধী দেখলে সেই অ্যাপ্লিকেশন ফেলে দেওয়া হচ্ছে। এ তো ন্যায্য আচরণ না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কথাটা 74 সালে ভাই যেটা বলছেন, 74 সালে যেটা আসছিল, এটার কারণে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী একটু হলেও এগিয়েছে। আরেকটা কথা, মেধা কিন্তু আপেক্ষিক। আপনি ঢাকা শহরে খুব বড় স্কুলে পড়লেন, ক্যাডেট কলেজে খুব সুন্দর সিস্টেমে পড়লেন, আপনার 4টা-5টা টিচার রেখে আপনি ভালো রেজাল্ট করলেন, এটা মেধা না। প্রচুর ছেলে মেয়ে আছে আইলা এলাকায় আছে যাদের কাঠামোই নেই, আপনি কি তাকে মেধা দিয়ে বিবেচনা করবেন? সুতরাং মেধা কথাটাও কিন্তু আপেক্ষিক, এই মেধা এইভাবে যাচাই করা যায় না কিন্তু আপনাকে। সুতরাং আমি কোটা প্রথার যে আন্দোলনটা আছে, আমি মনে করি এর একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আনা দরকার সরকারের দিক থেকে আগে। কারণ সরকার হলো এটা বাস্তবায়নকারী, সরকারকে চিন্তা করতে হবে কোথায় আমি এমন একটা, যেমন ব্রাজিলে কোটা আছে, কিন্তু ব্রাজিলের গভর্নমেন্ট বলছে কোথাও যেন মেরিট ডিস্টার্ব না হয়। তাহলে আপনি এটা কিভাবে করলেন? সে করেছে কি, নন ক্যাডার পোস্টগুলোতে অনেক বেশি কোটা দিয়েছে, ক্যাডার পোস্টে দেয় নেই। ব্রাজিল এটা আছে, দরিদ্র ব্রাজিলে প্রচুর মেধার মূল্যায়নের জন্য, ব্রাজিলে প্রচুর বস্তি আছে, বস্তির ছেলে মেয়েদের জন্য আলাদা কোটা আছে, কিন্তু ওরা এত সাইন্টিফিক্যালি এটা করে, ব্রাজিলে কোনো আন্দোলন খুঁজে পাবেন না কিন্তু আপনি। তার আপনি কেন এটা পারবেন না বাংলাদেশে? এটা তো পারা সম্ভব। তার অর্থ হলো আপনার দৃষ্টিভঙ্গিগত একটা সংস্কার প্রয়োজন, কোটা সংস্কারের সাথে দৃষ্টিভঙ্গি সংস্কার প্রয়োজন। 30 সেকেন্ডে একটা জিনিস অ্যাড করি শুধু। উনি এতক্ষণ পর্যন্ত যে পরিসংখ্যান দিলেন সবগুলো কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। বাংলাদেশে যারা আমাদের মুক্তিযোদ্ধা যাদেরকে কোটা দিচ্ছি, তারা কিন্তু কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। এটাও ভুল। প্রচুর মুক্তিযোদ্ধা আছে পিছিয়ে পড়া। না না, তাদের জন্য এই শহরে মুক্তিযোদ্ধাদের বাইরে প্রচুর মুক্তিযোদ্ধা আছে। এই যে এটা একটা ভুল দৃষ্টান্ত। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলে সব বলে ফেলেন, ঠিক না? এটা প্রচুর মুক্তিযোদ্ধা আছে পিছিয়ে পড়া। না না, ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের অ্যালার্জি, এই কারণে বলেন না না। এই ইশতিয়াক ভাই, আপনি অনেক বিজ্ঞ মানুষ, অনেক সম্মান করি, কিন্তু আপনাদের সমস্যা আপনাদের কথা ভুল। ভুল কথা বলছেন না, ভুল কথা বলছেন, অনেজ্য কথা বলছেন না। আপনি অনেজ্য কথা বলি, আমি জুড়ে কথা বলছি। ফিটনেস আপনার কাছে একটু এই ফিটনেস আপনার কাছে আমি কে দেয়ার? আপনি তো বললেন প্রচুর মুক্তি। না না, আপনি যারা আছে আপনি তাদেরকে দেন, যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে দেন। সিস্টেমের প্রবলেমের কারণে অনেক অমুক্তিযোদ্ধা বেনিফিট নিছে, কিন্তু চাষাবুষার ছেলেরা যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কোনো বেনিফিট পায় না। মুক্তিযোদ্ধা আছে যারা তর্ক রাখেন, চাষাবুষার ছেলেরা যারা মুক্তিযুদ্ধ করেছে তারা এরকম করছেন কেন? আপনি কেন রিমুভ করছেন? জি কেন জি, এরকম কথা বলছেন? আপনি তো অন করেছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান একটু। কাদেরকে? আচ্ছা, আমি জি, ডাক্তার জাহিদুর রহমান, এই যে এই ধরনের এরাই হলো এই যে কোটা বাতিলের জন্য একটি দৃষ্টিভঙ্গিগত সমস্যা জাহির করে। জি, ডাক্তার জাহিদুর যারা রহমান, জাহির কোটা করে বাতিলের তাদের মধ্যেই সমস্যা। আচ্ছা, একটা জিনিস আমি একটু একটা জায়গায় ঢুকতে চাই। এখানে একজন শুধু আইনজীবী না, একজন আইন প্রণেতাও আছেন, কিন্তু একটা আইনের মধ্যে ঢুকতে চাই। এক্স আইন প্রণেতা, সরি। হ্যাঁ, আপনাদের অবশ্য সুপ্রিম কোর্টের লোকজন সবসময় রিটায়ারমেন্টের পরও বিচারক, ওনারা বিচারপতিও বলতে হয়। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে কোটা কি রাখা, একদম যদি না রাখি এটা কি অসাংবিধানিক? প্রশ্ন, উত্তর হচ্ছে না। আমাদের সংবিধানের আর্টিকেল 29 একে বলা হচ্ছে কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সবার সুযোগের সমতা থাকবে।
তারপর 2-এ একটা অপশন আছে, এটা যাচ্ছে না। 3-এ এসে কতে বলা হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে। না আসছি না সাংবিধানিক, আমি আসছি। খগতে আরো আছে, যাচ্ছি না। শেষে বলছে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। তার মানে রাষ্ট্র যদি মনে করে অনগ্রসরদের জন্য আইন করবে, সংবিধান যেহেতু শুরুতে বলা হচ্ছে ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু কোটাতে একটা ডিসক্রিমিনেশন, অ্যাপারেন্টলি পজিটিভ ডিসক্রিমিনেশন। আপনি যদি কোটার পক্ষে আইন করতে চান আপনি এটা করতে পারেন, কিন্তু আপনাকে করতেই হবে, ইটস নট ইম্পারেটিভ। সংবিধান অনুযায়ী আপনাকে এটা করতে হবেই এমন কোনো কথা নাই, আমাদের সংবিধানে নাই, আমরা পড়ে বুঝি এটুকু। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়া আসুন, ওই জায়গাটা জরুরি, অনগ্রসর অংশ হইতে। ইশতিয়াক ভাই যেটা বললেন, সিদ্দিক ভাই রাইটলি বলছেন, অনগ্রসর। এখন মুক্তিযোদ্ধাদের জন্য 30%, আমি একমত, মুক্তিযোদ্ধাদের মধ্যেও অনগ্রসর মানুষ আছে, কিন্তু 30% যখন আপনি মানে খোলাখুলি ভাবে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু এর মধ্যে অনগ্রসর নাই। কথার কথা আপনি যদি বলেন যে অনগ্রসর মুক্তিযোদ্ধা বা দরিদ্র মুক্তিযোদ্ধা, তাহলেও কিন্তু আপনি সংবিধানের ফ্রেমওয়ার্কে এটাকে হয়তো ফেলতে পারেন। আমি যদি এভাবে বলি, এখন রাদার সরকারের হিসাবেই তো এখন 20% মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে, হতদরিদ্র আছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাবসলিউট পভার্টির যে লাইন, সেটাও 10% মানুষ। এই দেশের 1.7 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে, মানে হতদরিদ্র। এদের যে সন্তানরা আছে এরা তো সংকটে আছে, ক্রাইসিসে আছে, কোনো সন্দেহ নাই। সো এই যে প্রতিবন্ধীদের কথায় আমরা আসলাম, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথায় আসলাম, এই জায়গাগুলোকে আমরা যদি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোটার পক্ষে। এবং আগে যেটা ছিল, আমি এবার নিপাতের স্লোগান শুনি নাই, তারা কিন্তু প্রথমবার কোটা, ওদের আন্দোলনের নামে ছিল কোটা সংস্কার আন্দোলন। প্রধানমন্ত্রী রাদার শেষ পর্যন্ত হঠাৎ করে এটাকে পুরো বাতিল করে দিয়েছিলেন, এই যে এক ধরনের জেদাজেদি ছিল। সো একটা সংস্কার হওয়া দরকার আছে। এবং আমি উল্টো বলি, মুক্তিযোদ্ধা কোটা এখন যেভাবে আছে, এই যে 30%, কোনো রকম কোনো বাজ বিচার করব না। বেশ কিছু মুক্তিযোদ্ধা তো আছেন যারা অনেক ধনী আছেন, সবাই না, অনেকেই আছেন প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা। ধরুন আমি একজনের নাম, দরকার নেই, আমি নাম বলি। আমাদের জ্বালানি উপদেষ্টা একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিষ্ঠিত, উনি হার্ভার্ড পিএইচডি। এখন ধরলাম ওনার নাতি নাতনি এই কোটার মধ্যে ঢুকে গেলেন, কেমন লাগবে আমাদের কাছে? দরকার আদৌ ছিল না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। উনি সমাজের সবচেয়ে অগ্রসর যে মানুষ তাদের মধ্যে একজন, পশ্চাৎপদ বা অনগ্রসর তো দূরেই থাকুক। সুতরাং যখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু রায়টা হয়ে গেছে, আমরা রায় নিয়ে কথা বলতে পারি, হাইকোর্ট যখন ঢালাওভাবে আগেরটাই ফিরে গেছে, যে আগে যেমন ছিল কোটা সেই রকম থাকবে, সেটাকে আমি মানে গ্রহণ করতে প্রস্তুত। কারণ আমি নাগরিক হিসাবে কনস্টিটিউশন পড়ার চেষ্টা করি, এবং আমি অনেকবার একটা কথা বলেছি, নিশ্চিতভাবেই আইনজীবী বিচারকরা অনেক বেশি বুঝবেন, কিন্তু এটা তো রাষ্ট্রের সাথে নাগরিকদের চুক্তি নামার মতো। সো নাগরিকদের বোঝা দরকার, আমি বলি যে ন্যায্যতায় আনা দরকার। সো ওইটুকু খুবই জরুরি আছে। জি, ব্যারিস্টার শামীম হোদাই পাটোয়ারি, যে ন্যায্যতায় আনা দরকার, এই জায়গাটা আসবে কিভাবে? অনেক ব্রড স্পেকট্রামের একটা বিষয়, একটু সময় লাগবে। প্রথম হচ্ছে 29 বলছে সবাই সমান সুযোগ পাবে পাবলিক এমপ্লয়মেন্টে, কিন্তু কিছু এক্সেপশন আছে। তার মধ্যে একটা, যেটা আমাদের জাহিদ ভাই বললেন, যে যদি দেখা যায় সমাজের কোনো বিশেষ অংশ পাবলিক সার্ভিসে যথোপযুক্ত প্রতিনিধিত্ব পাচ্ছে না, লাইক রংপুর কুড়িগ্রামের লোক পাবলিক সার্ভিসে 64 ভাগের 1 ভাগ হচ্ছে না, তাহলে কেন হচ্ছে না? তারা গরিব, তারা দরিদ্র, স্কুল নেই, তাহলে ওখান থেকে কোটা দাও। যতদিন 64 ভাগের 1 ভাগ হচ্ছে না ততদিন পর্যন্ত দাও, পূরণ না হচ্ছে। এখন এই সরকারের দুটো বড় ফ্লোজ আছে। আমি নিজেও সংবিধানের ছাত্র হিসাবে অসাংবিধানিক একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দেওয়া বা কোটা দেওয়ার কিছুটা আমি পক্ষে, কেন আমি বলবো, কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট করা দরকার ছিল। আর্টিকেল 29-এ একটা ক্লজ দিয়ে দেওয়া উচিত ছিল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্যাকওয়ার্ড ক্লাসের আগে মুক্তিযোদ্ধা অথবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অথবা হতদরিদ্র মুক্তিযোদ্ধা, এইটা হলেই আর কোনো প্রবলেম হতো না। এখন সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট, এটাই ন্যায্যতা, কেয়ারটেকার গভর্নমেন্ট সবকিছু তছনছ করে ফেলতে পেরেছে, এই ছোট্ট দুটো অক্ষর আনতে পারেনি। দেন যখন 18 সালে মুভমেন্ট হলো, আমি তখন সংসদে, তখন মতি আপা খুব একটা রাগবে একটা বক্তব্য দিয়ে দিলেন, ওটা ছাত্রদের মধ্যে আরো ফুয়েল আপ করলো। অ্যান্ড দেন প্রাইম মিনিস্টার ঠিক আছে কোটাই বাদ দিয়ে দিলেন। এখন জুডিশিয়ারি এখানে এখন এটাকে ওই কোটা বাদ দেওয়ার সার্কুলারটাকে বাদ করে দিল, তাহলে কোটা বাদ দেওয়ার সার্কুলার বাদ দিবে, অটোমেটিক্যালি আগের সিস্টেম চলে আসবে। এটাতে আর কোনো অন্য ব্যত্যয় নেই। নাও মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দেয়া অবশ্যই উচিত, একটু বোধহয় ভুল আছে, ওইটাকে এটাই বাদ দিয়ে দেয় নাই,
শুধুমাত্র আরো যে 56%, 30%-এর বাইরে সব বাদ দিয়ে দিয়েছে। সেইগুলো এইটা বহাল রেখে বাকিগুলো বাদ দিয়েছে, মুক্তিযোদ্ধা রেখে বাকিটা বাদ দিয়ে বাকিটা বাদ দিয়েছে। দিয়ে এক্স্যাক্টলি, ইউ রাইট। সো এখন মুক্তিযোদ্ধা 71 সালে যারা সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ করার, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, এর থেকে সাহসিকতার কাজ তো প্রকৃত আর কিছু শব্দটা হতে কেন পারে না। বললেন? কেন বলেছি আপনি জানেন, আপনি শিক্ষক মানুষ। এর থেকে সাহসিকতার কাজ কিন্তু আর হতে পারে না। এইটুকু ইন্টারনেটে দেখলাম, পাকিস্তান পিরিয়ডে ওয়েস্ট পাকিস্তানের 85% লোক পাবলিক সার্ভেন্টে ছিল, ফেডারেল গভর্নমেন্টে, আর ইস্ট পাকিস্তানের 15% ছিল। দেশ স্বাধীন না হলে কিসের চাকরি, কিসের সমতা? অসম সাহসিকতার সাথে, ট্রেনিং ছাড়া, খাবার ছাড়া, ইউনিফর্ম ছাড়া যারা একটা গাদা বন্দুক নিয়ে ড্রাকুনিয়ান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পেরেছে, তারা এটা ডিজার্ভ করে। তাদের ছেলে মেয়ে নাতিপুতি বলতে পারে আমার দাদা যুদ্ধ করেছে। তো এটা পরিচয়ের সাথে তো কানেক্টেড কিছু লাগবে, তার একটা সার্টিফিকেট লাগবে, তার একটা অ্যাক্সেস লাগবে, তার একটা পরিচয় লাগবে, আমি ফ্রি ইউনিভার্সিটিতে পড়তে পেরেছি, আমি চাকরি পেয়েছি, এটা কানেক্টেড, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে গভর্নমেন্টের শ্বেতপত্র করা উচিত, এই যে কোটাটা দিবে কাদের কাদের প্রয়োজন, কোন ক্যাটাগরির প্রয়োজন, কোন জেলায়, কোন চরে, কোন ট্রাইবাল এলাকায়, কোন ক্যাটাগরির লোকজনকে। হ্যাঁ, যেমন ঢাকা ভার্সিটির টিচারদের ছেলেদের আমার সময় কোটা ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা যে শিক্ষকের ছেলে আমরা বিশ্ববিদ্যালয়ে এখন যে আছে কিনা জানি না, সব সাবজেক্টে পড়তে পারি। আমি তো ব্যাকওয়ার্ড ক্লাস না, কিন্তু আমি কিন্তু সুযোগ পেয়েছি, যদি চাইতাম আমি নিতে পারতাম। সো শ্বেতপত্র করে দেখা উচিত কার কার এটা প্রয়োজন, বাতিল যাচ্ছে না, কার কার এটা প্রয়োজন। দেন আমি একটা আসছি, মেধা আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগের পক্ষে, কিন্তু রাজনীতিকে অনেক আমি দেখেছি, যেটা জাহিদ ভাইও বললেন, মেধার যাচাই সব ক্ষেত্রে এক সমান হবে না। কেউ 550 মার্ক পেয়েও 650 থেকে বেশি মেধাবী, কারণ সে অ্যান্সিলারি সাপোর্ট পায়নি। চাকরি যে পাচ্ছে না মেধাবীরা, এটার কারণ শুধু কোটা না, এটার কারণ দুর্নীতি, টাকা দিতে পারছে না বলে পাচ্ছে না। তুলনামূলক সেনাবাহিনীর নিয়োগ নিয়ে কোনো অভিযোগ আসে না, তুলনামূলক আমাদের ক্যাডার এবং নন ক্যাডার সার্ভিসের যে পিএসসি, এটাতে খুব একটা অভিযোগ আমরা, এর বাইরে যে নিয়োগগুলো আছে সবগুলোতে 5 লাখ থেকে 25 লাখ টাকা লাগে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হোক, সে 5 লাখ 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না। তো সেটা তো আগে সংস্কার করতে হবে। আগে টাকা ছাড়া নিয়োগটা এনশিওর করলে ওটার দুঃখ ছাত্ররা ভুলে যাবে। এই আলোচনায় সমাপ্তি টানছি, একটু দৃষ্টি দিচ্ছি অধ্যাপক এম সিদ্দিকুর রহমান। বলছিলাম যে ভারত, চীন, বাংলাদেশের বিদেশ নীতি ভারসাম্য, একটি মন্তব্য দিয়ে আলোচনা শুরু করতে চাই। চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে নরেন্দ্র মোদীকে জানিয়ে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন, ভারসাম্যের জায়গাটা কোথায় থাকে? জি ভাই, ওইটা বলার আগে আমি শুধু এক সেকেন্ডে একটু, মানে 1 মিনিটে শুধু একটু বলছি যে আমাদের নিয়ে তো অনেক কথা হয়েছে এবং ইশতিয়াক ভাই অনেক আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে অনেকগুলো কথা বলেছেন। আমাদের প্রত্যেকেরই বোধহয়, আমি ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানি না, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড উনি জানেন না। ফলে এই রকম পাবলিক স্পেসে বসে যখন আমরা একজনের সম্পর্কে কথা বলি, তখন কিন্তু এটা খুবই সাংঘাতিক রকমের একটা মানে অবিচার হয়ে যায়। তো আমরা এখানে যারা বসছি, আমি খুবই মানে উনি আমার অনেক শ্রদ্ধেয় লোক, অনেক দিন ধরে ওনার সাথে টক শো করছি। যেগুলো হয়েছে এগুলো আমাদের কাছে কাম্য না। মুক্তিযোদ্ধারা আমরা বলেছি যে ওরা আমাদের নবস্য, এবং এটার জন্য যৌক্তিক সুবিধা যাদের পাওয়া। আজকে তো প্রকৃত মুক্তিযোদ্ধা শব্দটা উনি কেন বললেন? এটা তো বলার কথা না। আজকে এই সুবিধা নিয়ে কত পার্সেন্ট লোক অন্যায্য সুবিধা নিয়ে যাবে, আর আমার দেশের অনেক লোক যারা করেন, উনি বলছেন যে মেধাটা আপেক্ষিক, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু ফিফথের ব্যাপারে উনি প্রশ্ন উত্থাপন করেছেন। তো আজকে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে একটা গ্রহণযোগ্য সমাধান আছে। আজকে যদি আমরা ওই যে উনি বললেন নিপাত যাক, আজকে আপনি গিয়ে দেখুন বিশ্ববিদ্যালয়ে কত হাজার শিক্ষার্থী যাদের পারিবারিকভাবে যারা আজকের ক্ষমতাসীন দলের সমর্থক করে, তাদেরকে যদি আপনি একটা সাইনবোর্ডের মধ্যে আবদ্ধ করে দেন, তাহলে এটা খুবই খারাপ হবে জাতির জন্য। আজকে যদি আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা আছেন, তাদের এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার। আর এখন যেটি বলছেন ভারত, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, আমি প্রথমেই তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এতক্ষণ ধরে আমরা যে সমস্ত কথা বলছি, সেই কথার পর একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে ভারতের নরেন্দ্র মোদী, ওনার আপত্তি নাই, কথা বলা হয়েছে, আপত্তি নাই, স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধদের এতক্ষণ পর্যন্ত সম্মান দেখাতে পারছি না বলে যে আমরা কাউকে কাউকে নির্দেশ করছি, এর চেয়ে অসম্মানের আর কিছু নেই। বাংলাদেশ তার যে অবস্থান, সেই অবস্থান থেকে তার উন্নয়ন সহযোগী হিসাবে স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করবে। আজকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে চীন হচ্ছে বাংলাদেশের
সবচেয়ে পরীক্ষিত বন্ধু। অথচ এই চীন যে মুক্তিযুদ্ধের কথা আমরা বলেছি, আগাগোড়া তো মুক্তিযুদ্ধের বিরোধিতাই করে নাই, শুধু গোটা মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পাকিস্তানিদের তো সহযোগিতা দেয়নি শুধু, সেই চীন বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবেও স্বীকৃতি দেয়নি। সেই চীন সময়ের দাবিতে আজকে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছে। এবং দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি যে সরকারের আন্তর্জাতিক অঙ্গনে দুটো বড় মিত্র, আরেকটা রাশিয়ার কথা আমরা বাদ দিলাম, যে ভারত। এবং এই কারণেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন যে বর্তমানে প্রধানমন্ত্রী সেখান থেকে এসেছেন, সফর করে এসেছেন, সেই সফরের পর বাংলাদেশের কতগুলো সমঝোতা স্মারক হয়েছে, সেইগুলো নিয়ে আমাদের ট্রানজিট সহ অনেক বিতর্ক চলছে। সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে চীন যখন আমাদের তিস্তা প্রকল্প সহ আমাদের যে সমস্ত উন্নয়ন, মেট্রো রেল, এগুলোতে যখন অর্থায়ন করতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন যে সেটি চীনের বড়, আমরা আপাত দৃষ্টিতে যদি বলি বড় শত্রু, সেইখানে ভারতের প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশের মানুষকে একটা আশ্বস্ত করার কথা বলছেন, সেটা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কতটুকু আশ্বস্ত যে ভারত আমাদের সাথেই থাকবে, এবং ভারত আমাদের সাথে থাকলে আমাদের অনেক কিছুই নিরাপদ, সেটাও হয়তো উনি মেসেজ দিতে চাচ্ছেন। এই যে চীনের সাথে বন্ধুত্ব, ভারতের প্রতিক্রিয়া, এই যে নানা, এটা তো সাংবাদিকের প্রশ্নের জবাব বলেছেন। সাংবাদিক প্রশ্ন করেছে যে ভারত কিভাবে নিবে, তখন উনি বলেছেন ভারতের কোনো আপত্তি নাই। এই বক্তব্যটাকে আপনি, এটা কিন্তু উনি প্রশ্নের জবাব বলেছেন, কিন্তু নিজের রেটরিক না। কিন্তু তারপর আমি মনে করি না যে এরকম বক্তব্য এরকম একটা জায়গা থেকে আসতে পারে। সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি যে চীনে যাচ্ছেন, এটা কি ভারত কিভাবে নেবে, এটা জিজ্ঞেস করেছেন। উনি বলছেন যে এটা তো ভারতের কোনো আপত্তি থাকার কথা না, উনি এইভাবেই বলেছেন। সুতরাং এটাকে যে একটা রেটরিক বানিয়ে ফেলা, এটাকে একটা যে ভাইরাল করার চেষ্টা করা, এটা হলো একটা দূরভিসন্ধিমূলক রাজনীতি। আজকে যখন বিএনপির লোকজন চীনের বিরোধিতা করে, তখন আমাদের অবাক হতে হয়। চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, এবং ৭৫-এর পর ছাড়া তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন। এবং চীনের সাথে বিএনপি জামাতের ঘনিষ্ঠতা আমরা সর্বজন বিদিত, আমরা সবাই জানি কিরকম একটা আন্তরিক সম্পর্ক ছিল। এখন হঠাৎ করে শেখ হাসিনা একটা চীনের কাছে গিয়েছেন, বৈশ্বিক বাস্তবতা আমাদের অনেক ধরনের চিন্তা ভাবনার মধ্যে ভিতর দিয়ে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেটা হলো কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এবং আমি তো মনে করি শেখ হাসিনা একটা চমৎকার চীন অ্যান্ড ইন্ডিয়া পলিসি, চিন্ডিয়া পলিসি, যেটাকে নাম দিচ্ছি আমি, চিন্ডিয়া পলিসি, ভালোভাবেই করে যাচ্ছে। এই ভারসাম্য তো আমাদের প্রয়োজন আছে। দেখেন, আমাদের নিকটতম প্রতিবেশী হলো ভারত, এবং একটা ডিপ্লোমেসিতে একটা কথা আছে যে আপনি আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না। সুতরাং প্রতিবেশীর সাথে আপনার ঐতিহাসিক, আপনার নানা ধরনের সম্পর্ক আছে, মুক্তিযুদ্ধের সম্পর্ক তো আছেই। এছাড়া পিপল টু পিপল কানেক্টিভিটি, আপনি না চাইলেও প্রতিদিন লক্ষ লক্ষ লোক ভারত যাবে, নানা ভাবে চিকিৎসার জন্য যাচ্ছে, অন্য প্রয়োজনে যাচ্ছে, ভারতের পণ্য বাংলাদেশ আছে, বাংলাদেশের জিনিসে। এখানে কতটুকু ভারসাম্য আমি রাখতে পারছি, বাণিজ্যিক ভারসাম্য, সেই তর্ক তো আলাদা, সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। কিন্তু এটা তো আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন না। এবং বাংলাদেশ কবে ভারতের বাজার হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন। বাংলাদেশ কবে ভারতের বাজার হয়েছে? বিএনপির আমলে সাইফুর রহমান যখন ট্রেড লিবারালাইজেশন পলিসি নিলেন 93-তে, জিজ্ঞেস করেন ওনাদের আইন প্রণেতা, তখন বাংলাদেশ ভারতের বাজার হয়েছে। কারণ আমার কিছু দেওয়ার ছিল না, পুরোটাই নেওয়ার ছিল, নিতে হয়েছে আমাদেরকে। তারপর সেটা সময় ব্যবধানে বাজার বড় হয়েছে একটা নানা জায়গায়। আপনার সম্পর্কের জায়গা কিন্তু এরকমই, যেমন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, দুইটা বড় দেশ পাশাপাশি, বৈরিতা আছে, নানা ধরনের বৈরিতা আছে, আবার সহযোগিতার সম্পর্ক আছে। আমাদেরকে বৈরিতার জায়গাগুলো পরিহার করে সহযোগিতার জায়গাটাই, আমি যেটা বলবেন জাহেদ চৌধুরী, সেটাই বলছি, ন্যায্যতার জায়গাটা আপনি এনশিওর করে করবেন। সেটা আপনি কতটা কিভাবে করতে পারছেন সে তর্ক তো আলাদা কথা। চীনের এই বক্তব্যটা যে আপনি নিয়ে আসলেন না, এটা একটা খেলো রাজনীতি। আর ওই যে বলে ভারতের কাছে দেশ বিক্রি হয়েছে, এটা একটা ছোট লোকের রাজনীতি। ওটাও পাকিস্তান আমল থেকে শুনে আসতেছি আমরা, ওই 63 সাল থেকে এটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশ খালি বিক্রি হয়ে যায়, যেন এক একটা সফর মানে এক একটা বিক্রি হয়। তাহলে বাংলাদেশ কতবার বিক্রি হয়েছে? তো কোনোবারই তো আপনার সরকার প্রধানও গেছে, রাষ্ট্রপ্রধানও গেছে, দল পরিবর্তন হয়েছে, যেটা প্রধানমন্ত্রী সবচেয়ে সংবাদ সম্মেলনে নিজেই বললেন, বিক্রিটা হয় কিভাবে? বলাই হয় যে ইন্ডিয়ার সবচেয়ে ট্রাস্টেড পারসন ছিলেন এরশাদ সাহেব, তাই না? তো দেশ বিক্রি হয়ে গেছে। এই বক্তব্যগুলোর ভিতরে এক ধরনের ক্ষুদ্র মানসিকতা আছে। বাঙালি যে ক্ষুদ্রের সাধনা করে তার প্রমাণ হলো এই ধরনের তিস্তা নিয়ে চীন ভারত এই জায়গাটা একটু দেখতে। তিস্তা তো বাস্তবতা আমরা পাইনি, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা আমরা পাইনি। সুতরাং শেখ হাসিনা এটাকে অ্যাডমিট করে এখন তিস্তা ব্যবস্থাপনায় যাচ্ছেন। আমাকে আপনি বলেন তো, এই যে উত্তরবঙ্গের মানুষ এখানে আছেন, তিস্তা আমি পাইনি, কিন্তু উত্তরবঙ্গে কি ফসলের উৎপাদন কমেছে? ভুট্টার উৎপাদন কত কমেছে?
ভোট এখন এই মুহূর্তে আমরা ভোটটায় প্রায় স্বয়ংসম্পূর্ণ, চাই ধানের ক্ষেত্রে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য ক্ষেত্রে। তার অর্থ হলো আপনার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। আমি তো চিস্তাপনা আশাই করছি না, কারণ আমি পাচ্ছি না। মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে আমি পাচ্ছি না। এখন আমাকে বিকল্প পথে যেতে হবে। সেই বিকল্পে চীন বিনিয়োগ করতে পারে। আমার ধারণা, আমি অন্তত মনে করি বাংলাদেশ একটা মাল্টিলেটারাল সোর্সে যাবে বিনিয়োগের জন্য, বহুজাতিক জায়গায় যাবে। এটা কোনো চীন নয়, এটা ইন্ডিয়া নয়, জাপান হতে পারে, জাপান হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, এডিবি হতে পারে, আইডিবি হতে পারে। জি ডাক্তার জাহিদুর রহমান, এই যে যদি চীন ইন্ডিয়া পলিসি। হ্যাঁ আসছি। তার আগে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছে, আমি ইশতিয়াক ভাই বলছেন যে জবাবে, উনি জবাবে কি বলেছেন একটু পড়তে চাই। উনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যাব চীন, এটা বলেছেন। আচ্ছা, তার তো সাহস না, আসছি না, সাহস না, আসছি। আমার ইন্টারপ্রিটেশন ইজ আ বিট ডিফারেন্ট, কারণ আমাদের একটা কনটেক্সট আছে, ওনার বক্তব্য তো বিচ্ছিন্ন না। আমরা যদি পেছনে যাই, এর আগে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মোমেন, উনি অন রেকর্ড, ওনাকে কেউ জিজ্ঞেস করে নাই, উনি গদগদ হয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে যেটা খুবই আলোচিত, আমি ইন্ডিয়া গিয়ে ভারতকে বলে এসেছি যেভাবেই হোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে হবে, রেকর্ড আছে। দলের সাধারণ সম্পাদক, মানে প্রধানমন্ত্রীর পরে তো সাংগঠনিক সবচেয়ে বড় পদ, আমরা আছি, দিল্লি আছে, দিল্লি আছি, আমরা আছি। সুতরাং এই কনটেক্সটে যখন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলে, আমাদের তো একটা শানে নজরুল আছে, ওই শানে নজরুলে যখন আমরা এটাকে মেলাই, তখন আমরা দেখব বাংলাদেশের স্ট্র্যাটেজিক সভারেন্টি আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আরেকটু আগ বাড়িয়ে বলতে চাই, আমি ধারণা করি এটা নিয়ে প্রতিবাদ করতে পারে, আমিও মানে প্রমাণ দিতে পারবো না। চীনে কি কি ধরনের ইস্যু নিয়ে আমি কথা বলবো, এই ধরনের কথাও মোদির সামনে প্রেজেন্ট করা হয়েছিল, এটা আমার ধারণা। আচ্ছা, তিস্তা নিয়ে একটা কথা ইশতিয়াক ভাই বলছেন, আমি একটা জায়গায় একটু প্রটেস্ট করি, সেটা হচ্ছে আমাদের কি ফসল হচ্ছে না? না, এটা খুব ভুল জায়গা। কারণ হলো, আমি যখন সারফেস ওয়াটার পাই না, ধরুন আমাদের তিস্তার কিন্তু একটা সেচ প্রকল্প আছে, সেই সেচ প্রকল্প যখন পাই না, আমি এরপর গ্রাউন্ড ওয়াটারের দিকে গেলাম, এবং যে কেউ সার্চ করে দেখতে পারে না গ্রাউন্ড ওয়াটার আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর। কথার কথা, যদি পানি তুলেই করা যেত, তো ভারত আমাদেরকে পানি দিয়ে সে মাটি থেকে পানি তুলে নিত, সে তো করে নাই। তার মানে সারফেস ওয়াটার এক হলো অনেক চিপ, আপনি জাস্ট পানি ডাইভার্ট করে সেচ দিয়ে দিতে পারেন। গ্রাউন্ড ওয়াটার অনেক বন্ধ নাই, পানি আসছে, এখন আসছে না, এখন আসছে, বারবারই আসে না, শুকনার মধ্যে আসে না, শুকনার মধ্যে আসে না। যখন দরকার, আপনি যখন গ্রাউন্ড ওয়াটার তুলছেন, সেজন্য তো ব্যবস্থাপনা, আপনি আসছেন তখন অনেক নিচে চলে যাচ্ছেন, ক্রমাগত নিচে নামছে। মাঝে মাঝে আপনি গর্ত খুঁড়ে পাম্প নিচে নামান, সেখান থেকে পানি তোলেন, কারণ অতটুকু তুলতে পারছেন। এই পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। যত নিচে যাবেন পানির মধ্যে কিন্তু প্রচুর ক্ষতিকর মেটাল পাওয়া যায়। ওই মেটাল যখন আপনি সেচ দিতে থাকেন, সেটা আলটিমেটলি আপনার ফসলকে অ্যাডাল্টারেট করে। অনেক সংকট আছে। ইন্ডিয়া যখন এই ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করে, আমার কাছে খুব বিভৎস লাগে ব্যাপারটা, খুব বিভৎস। আই রিপিট দ্য ওয়ার্ড বিভৎস। কেন বলছি? দেখুন, আগের বারগুলোতে দুই প্রধানমন্ত্রী যখন বসছিলেন, এক ধরনের রেটরিকলিও বলতো, হ্যাঁ তিস্তা আমরা দেখছি, আমরা করবো, ইত্যাদি ইত্যাদি। এই প্রথম তিস্তা নিয়ে যে কোনো টুশব্দ হয় নাই, জনাব মোদি না বললে আমরা আসলে জানতামও না, আমাদের এগুলো বলা হয় না। উনি ওনার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর একটা বক্তৃতা করেছেন, আমরা সোফার কি কি হচ্ছে কিছু কথা ওনার কাছ থেকে জানলাম। উনি বললেন বাংলাদেশের তিস্তার যে পরিকল্পনা, সেটার জন্য টেকনিক্যাল কমিটি পাঠাচ্ছেন তারা অচিরেই। ভারত আপনার ন্যায্য না দিয়ে, সে ঋণ টিন দিয়ে আপনাকে এবার বলবে তুমি ম্যানেজ করো, মানে আমার কাছে এটা ধৃষ্টতা মনে হয়, দ্যাটস টু মাচ। তো এই জায়গাগুলো তো আমরা মেনে ফেলেছি এখন। হ্যাঁ, এটা সত্য কথা, চীন ইন্ডিয়ার ম্যানেজমেন্ট করছে, কিন্তু আমি সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে, এই ম্যানেজ করতে গিয়ে যেটা দাঁড়ালো, যখন একটা জনসমর্থনহীন সরকার থাকে, যেমন আমরা মালদ্বীপসের উদাহরণ যদি দিই, তার কিছু ইন্ডিয়ার কিছু সোলজার ছিল, ওদের কিছু কোস্টাল পেট্রোলিং ছিল, হেলিকপ্টার ছিল, একটা প্লেন ছিল, সেই সোলজারদেরকে ফেরত যেতে, এটা ভালো খারাপ ডিফারেন্ট ডিবেট, কিন্তু ভারত একেবারেই রাজি ছিল না। যদি আমি মনে করি মালদ্বীপ যাওয়ার সাথে সাথে তাদের চলে আসাই উচিত ছিল, কিন্তু তাদেরকে করতে হয়েছে, কারণ সে তার পয়েন্টে আর্গু করছে, সেই জায়গাটা খুব শক্ত থাকতে পেরেছে। মালদ্বীপ আমাদের যেতে নানান স্ট্র্যাটেজিক পজিশন ইম্পর্টেন্ট আছে, কিন্তু নানান দিক থেকে ওর অর্থনীতির সাইজ কত, মানুষ কত, কিন্তু ও কাজটা করতে পেরেছে। আমরা করছি কি জানেন, আমাদের রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতে পারছি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হচ্ছে সোনাদিয়া পোর্ট। আমরা সোনাদিয়াতে পোর্ট করব, চায়নার সাথে চুক্তি হয়ে যাবে, প্রধানমন্ত্রী গেলেন, ওখানে সাইন হবে, কিন্তু হয় নাই। এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন সমানে দেখবেন লিখছে,
ভারতের অপোজ করার কারণে আমরা সোনা দিয়া, যেটা আমাদের সবচেয়ে সুটেবল জায়গা ছিল, না করে আমরা মাতার বাড়িতে গেছি, যেখানে এবার জাপানকে নিয়ে আসা হয়েছে, কারণ ভারতের টাকা নেই। যে জাপানের কথা আসলো, এখানেও হয়তো দেবে, $1 বিলিয়ন ভারত দেবে, ও $9 বিলিয়ন এলওসি দিয়ে $1.5 বিলিয়ন মাত্র ছাড়ছে, তাও যেটা তার করিডোরের জন্য, আমি ট্রানজিট শব্দটা বলছি না, লাগবে, সেই সব জায়গায় সে টাকা পয়সা দেওয়া শুরু করছে। সো ওখানে ওটা হবে। এইরকম সমস্যাটা জায়গা কোথায়? সমস্যাটার জায়গা হচ্ছে আমি যেখানে বেটার ডিল পাচ্ছি, যা করছি সেটা পাবো না। আমি একটা পূর্বাভাস করে রাখি, কেউ অপোজ করতে পারেন, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। এই ভারত এখানে ইনভলভ হওয়ার কথা বলে চায়নাকে আসলে এখানে ডিচ করা হলো, চায়নাকে ডিচ করা হলো। আরেক আলোচনা আছে, আমাদের পানি বিশেষজ্ঞরা কিন্তু বলেন চায়না যে প্রজেক্ট দিয়েছে সেখানে পানি যেভাবে ধরে রেখে দেয়াটে আর কথা বলে, এটাকে একেবারেই ফিজিবল না। আমাদের ডক্টর আইনুল নিশাতদেরকে আমি তাদেরকে বলতে শুনেছি, তাদের এই নিয়ে ডিটেল কথাবার্তা আছে। যাই হোক, আমি ধরে নিলাম হবে। তো যখন ভারত আসবে বলছে, এরপর সে টাকা দিল না, তাহলে কি দাঁড়ালো? আপনি ওই প্রজেক্টটা ওইদিকেও করতে পারলেন না, এদিকেও করতে পারলেন না, দীর্ঘদিনের জন্য আপনি ঝুলে গেলেন। সো এই কারণেই প্রবলেম। মানে চায়না ইন্ডিয়াকে যেভাবে সরকার ম্যানেজ করছে, তাতে সরকারের লাভ হচ্ছে, সরকারের ক্ষমতা টিকে থাকছে। সরকারের চায়না যে রেড লাইন দেয়, ইন্ডিয়া যে রেড লাইন দেয়, সরকার সেটা ক্রস না করার চেষ্টা করে। একটা রেড লাইন একটু ক্রস করে ফেলেছিল, সাবমেরিন কিনেছে, এখন ওই যে চায়না সাবমেরিন ঘাঁটি হয়েছে, রাষ্ট্রের আসলে লাভ হচ্ছে না, রাষ্ট্রের এরপর সাবমেরিন ঘাঁটি হচ্ছে, পেকুয়া। এটা নিয়ে আমি দেখি ভারতের সমানে লিখছে যে বে অফ বেঙ্গলে চায়নার এত বড় ফুটপ্রিন্ট হয়েছে, সরকার করছে, তার না করছে কি এখন ভারতকে এটার জন্য দিতে হবে? ওই জন্য আপনি কোস্টাল রেডার দিয়েছেন। আপনি বাংলাদেশের কোস্টে যে ভারতের রেডার আছে আমরা অনেকে জানি না। 19 সালে এগুলো বসানো হয়েছে, 18 সালের নির্বাচনের পর আমাদের বে অফ বেঙ্গল পুরো সার্ভেলেন্স ভারতের রেডার এখানে বসে করে। জি, না একটা কথা বলা হয় না যে আওয়ামী লীগ ইজ টু মাচ ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। তো বিএনপি সহ বিরোধী দলগুলো টু মাচ ডিপেন্ডেন্ট অন আমেরিকা, তারা তো তাদেরকে ক্ষমতায় বসায় দেওয়ার কথা ছিল এই আন্দোলনের আগে, 7 ফেব্রুয়ারি নির্বাচনের আগে। ওদের তো আসতেই পারে নাই। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের বাজার তো বানিয়েছে বিএনপি না, বিএনপির মানে খারাপ জিনিসকে আওয়ামী লীগ দৃষ্টান্ত হিসেবে কেন? স্ট্র্যাটেজিক সভরেনিটি আছে কিনা এই প্রশ্ন। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার মনে হয় 1700 কিলোমিটার বা মাইল, ইউনিক বর্ডার, পঞ্চম বৃহত্তম বর্ডার ওয়ার্ল্ডের, এবং ইন্ডিয়ার বৃহত্তম বর্ডার। চায়নার সাথে পাকিস্তানের সাথে সবগুলো বর্ডার এক করলেও এত বড় হয় না। সেদিক থেকে ভারত বাংলাদেশকে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণই রাখে, এবং যে সরকারই আসছে তারা মোরাললেস এই পর্যবেক্ষণের একেবারে বাইরে গিয়ে ভারতের রেড ওয়ার্নিংয়ের বাইরে কাজ করছে এমন কোনো নিদর্শন নাই। একটা উদাহরণ দেই, ট্রানজিট বিএনপি এগ্রিড করেছিল, পরে আওয়ামী লীগ কিছুটা এক্সিকিউট করেছে। নাও প্রবলেমটা হলো কোথায়, যে আমাদের 71 সালে ভারতের ম্যাসিভ কন্ট্রিবিউশন আছে, কোনো সন্দেহ নেই এ বিষয়ে। কয়েক কোটি রিফিউজি তারা হোস্ট করেছিল, খুব অত্যাশ্চর্যভাবে, দুঃখজনকভাবে সাডেনলি চায়না আমাদেরকে 71-এ কোনো সহযোগিতা করে না, এবং একটা পেপারে চায়না আমাদের বিরুদ্ধেও একটা স্টেটমেন্ট দেয়, যদিও পরে এটা নিয়ে কনফিউশন আছে যে আসলে চাইনিজ গভর্নমেন্ট অফিসিয়ালি পেপারটা দিয়েছিল কিনা, এটা নিয়ে একটা ডিবেট আছে। ভাষা নিয়ে নিজেও আপসেট হয়েছে, ভাষা নিয়ে চিঠি লিখেছিলেন চায়নাকে যে এটাকে রিট্র্যাক্ট করতে, এবং চায়না রিথিঙ্ক করছিল। একটা কারণ ছিল বাইডেন কোল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে 71 সালে, এবং রাশিয়ার সাথে চায়নার দ্বন্দ্ব হয়ে গেছে। সাইনো সোভিয়েত কনফ্লিক্টের কারণে চায়নার আমেরিকা ছাড়া কোনো বিকল্প সেই সময় ছিল না, এবং আমেরিকার ইয়ঙ্গার ব্রাদার ছিল পাকিস্তান, এবং হেনরি কিসিঞ্জার অনলি ক্যাপিটালিস্ট মানে মিনিস্টার যিনি চায়না ভিজিট করেছিলেন 71 সালে গোপনে, পাকিস্তান বর্ডার দিয়ে গোপনে গিয়ে উনি চায়না ভিজিট করেছেন, যেন চায়না বাংলাদেশকে সাপোর্ট না করে। যে কারণে একটা কমপ্লেক্স সিচুয়েশন সেই সময় ছিল। নাও বাংলাদেশকে স্বীকৃতিও দেয়নি চায়না, এটা সত্য, অনেক পরে দিয়েছে। এবং ঐতিহাসিকভাবেই ভারতের বিএনপির সাথেই চায়নার ভালো সম্পর্ক ছিল। বিএনপি অলওয়েজ বিলিভ ইন লুকিস্ট পলিসি। সম্পর্ক খারাপ হলো কখন, তাইওয়ান ইস্যুতে 2005 সালে একটা ডিবেট চলে আসলো, এটা মানে বিএনপির একটা বড় ফ্যাটাল ব্লো। হ্যাঁ, দুঃখ প্রকাশ করলেও আই থিঙ্ক চায়না তখন একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে, আর রাজি হয়নি। নাও আমাদের এখন ইকোনমিক ক্রাইসিস, এটা হলো বাস্তব কথা। পৃথিবীতে টাকা দিতে পারবে এমন দেশ কটা আছে, তার মধ্যে চায়না একটা, এবং টাকা আমাদের লাগবে। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী চায়নামুখী হবেনি। 2016 সালে ওনার ভিজিট করার কথা। আমি 2018 সালে চায়নায় গিয়েছিলাম পার্লামেন্টে একটা ডেলিগেশন, পার্টি ডেলিগেশন নিয়ে। তখনও তারা এক্সপেক্ট করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আসছে না কেন 18-19 সালে। সো মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, চায়নার সাথে আমাদের সুসম্পর্ক হবে, এটাতে দেশের ক্ষতি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক ঘোষণা করেছেন ভোটের আগে, ওটার কি হবে? আপনি চায়নার টাকা নিয়ে চাইনিজ প্রজেক্ট করে ইন্দো প্যাসিফিকের পথে আপনি কতটুকু হাঁটবেন? ইন্দো প্যাসিফিকের জন্য তো জাপান, ইন্ডিয়া এবং আমেরিকা,
অ্যান্ড অস্ট্রেলিয়া অল ইন্দো সবাই একসাথে আমি শেষ করে দিচ্ছি। চায়না আমাদের গুড ফ্রেন্ড, চায়না আমাদেরকে লোন দিচ্ছে, যদিও খুব লোনের টার্মসগুলো হার্শ, সোভারেইন গ্যারান্টি আছে, বাট চায়না কিন্তু আমাদের বাজার না, আমাদের বাজার কিন্তু ওই দেশগুলো। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটাকে হ্যান্ডেল করতে গিয়ে সামনে সরকার কিভাবে করবে এটা খুব ডিফিকাল্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে। দেন তিস্তা, যেহেতু আমি ওই এলাকার, আমি জানি আমার এলাকা দিয়েই তিস্তা বেশি বহমান হয়েছে এবং সংসদে আমি খুব স্পষ্ট করে বলেছিলাম তিস্তার 2 পার বেঁধে ফেলা উচিত। এটা আমি সাইন্টিফিক ডেফিনেশনে যাই না, কিন্তু আমার মনে হয়েছিল বেঁধে ফেললে হাজার হাজার একর জমিতে আমরা মাল্টিপল ফসল করতে পারবো, 2 পাশে ইন্ডাস্ট্রি করতে পারবো। এটাতে চায়নার তীব্র আগ্রহ আছে, লক্ষ কোটি টাকার প্রজেক্ট, কিন্তু আমি মনে করি এটা আবার কমার্শিয়ালি ভায়াবল। এখন সেখানে ইন্ডিয়ার একটা অনুজ্জ অবজেকশন আছে। কেন আছে এটা আমি বলছি। হঠাৎ একদিন আমি পত্রিকায় দেখলাম চাইনিজ অ্যাম্বাসেডর আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জে গিয়েছেন, আমরা কেউ জানতাম না। উনি গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেছেন, সরকারি কর্মচারীদের সাথে কথা বলেছেন এবং জিজ্ঞেস করেছেন যে আমরা এই প্রজেক্টটা করতে চাইলে আমাদের এই যে বর্ডারের পাশের দেশ ইন্ডিয়ার কোনো অবজেকশন থাকতে পারে কিনা। তো ওখানে উপস্থিত সবাই বলেছে হ্যাঁ একটা অবজেকশন থাকতে পারে। তো এখন সেক্ষেত্রে এই প্রকল্পটা করলে আমাদের সুবিধা হবে এটা যে অনেকগুলো টাকা অ্যাট এ টাইম দেশে ঢুকবে, ফান্ড ইনজেক্ট হবে, এটা কিন্তু একটা মাল্টিপল ইম্প্যাক্ট আছে। আর হয়তো বা এটা কমার্শিয়ালি ভায়াবল হবে, দুপাশে প্রচুর কৃষি জমি হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এটা যদি ইন্ডিয়া স্ট্রং অবজেকশন দেয় কোনো কারণে, তার সিকিউরিটি প্রবলেম বা অন্য কিছু মনে করে, কারণ নদীটা তো আবার যৌথ ভাব আছে, নদীর তল তো আপনি ঠেকাতে পারছেন না, আপনি নদীর দুপার বাঁধছেন, নদীর তলে কি হবে, চিকেন নেকেরও খুবই কাছে, দ্যাট ইজ দ্য সেনসিটিভ পয়েন্ট। তো সেই ক্ষেত্রে একটা অবশ্যই মাল্টিলেটারাল আলোচনা প্রয়োজন আছে, শুধু যেটা আমাদের সোভারেইনটি ইস্যু তা কিন্তু না। সেক্ষেত্রে একটা সমাধান হতে পারে জাপান আমাদের যদি ফান্ড করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জাপান একটা দেশ যাদের টাকায় আমরা কাজ করে আমরা টাকা ফেরত পাই, এই টাকা বেঁচেছে। অনুষ্ঠান একেবারে শেষে একটু দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে আলোচনা করে অনুষ্ঠান শেষ করবো। অধ্যাপক এমসিউদ্দিন রহমানের যে প্রশ্নটি এভাবে রাখতে চাই, পুলিশের সাবেক বর্তমান এনবিএর কর্মকর্তা নানাজন এই দুর্নীতির অভিযানে জালে আটকা পড়ছেন, কিন্তু দিন শেষে প্রশ্ন উঠছে এই অভিযানের সমাপ্তি বা ভবিষ্যৎটা আসলে কি? আসলে সরকারের পক্ষ থেকে তো বরাবরই বলা হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতির কথা যখন টিআইবি রিপোর্ট আকারে যখন প্রকাশ করে তখন কিন্তু সরকার এটা খুব ভালোভাবে কখনো নেয় না। ফলে তখন বলা হয় যে বায়াসড হয়ে করা হচ্ছে, বিএনপি জামাতের দ্বারা প্রভাবিত করে করা হচ্ছে ইত্যাদি নানা প্রসঙ্গ আসছে। এখন আপনি ধরেন জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, কিছুদিন আগে এক সময় আমরা হঠাৎ করে দেখেছিলাম যে ক্যাসিনো কাণ্ড বলে বাংলাদেশে হচ্ছিল। সেই সময় ক্যাসিনো সম্রাট 2-1 ধরা পড়েছিল এবং বলা হচ্ছিল যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিব্যি সবাই কিন্তু বাংলাদেশে আবার রাজনীতিতে খুবই তারা সক্রিয় হয়েছে, হয়তো বিচার প্রক্রিয়া চলছে, দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু একটা হবে। সাম্প্রতিক সময়ে আমাদের সামনে যে দুর্নীতির চিত্র যেগুলো আসছে, হঠাৎ করে আমার কাছে যেটি মনে হচ্ছে যে কেন জানি হঠাৎ করে আমরা একটা গোষ্ঠীর দিকে দৃষ্টি নিবদ্ধ করছি, এটা প্রয়োজন আছে, কিন্তু এই দুর্নীতি যেগুলো হয় সেগুলো ক্ষমতার কাঠামোর কাছাকাছি থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা নিয়েই হয়। আপনি সমানে সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ এটা আসছে, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে এই দুর্নীতির যাদের আশ্রয় প্রশ্রয় করে, যাদের সাথে তাদের সম্পর্ক, সবাই মনে হয় হঠাৎ করে খুব সাধু মানুষ হয়ে গেছে। ফলে মানুষের মনের মধ্যে কিন্তু একটা মানে সন্দেহ সংশয় হয়। তবে আমি যেটি বলি যে এই যে আমাদের বড় বড় যারা শুদ্ধাচার পুরস্কার পেয়েছে, বেনজির আহমেদের এই যে মানে দুর্দান্ত প্রতাপের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও দায় আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কাজ করেছে একটা। এবং এই যে ইশতিয়াক ভাইও যেটা বলেছিলেন, আমি ওনার এটা অ্যাডমিট করেছিলাম যে আমরা ধোয়া ধোয়া তুলসী পাতা না, বাংলাদেশেরই তো মানুষ তো এরকম। তো এখন যেটা আমরা দৃশ্যমান দেখছি, আজকে আবার একটা কথাও কিন্তু আসছে যে একটা হুলিয়া মাথায় নিয়ে আমাদের ডেপুটি স্পিকারের ছেলে বিদেশে চলে গেছে, এটা কিন্তু পেপারে আসছে আজকে। তো এই ধরনের যদি মানে দেখে দেখে বা আমার প্রয়োজন ফুরালো আমি তার বিরুদ্ধে ইয়ে করলাম, সেইটা যদি আমাদের হয় তাহলে এটা মানে চূড়ান্ত পর্যায়ে যে খুব ইতিবাচক কিছু আসবে না। কিন্তু আমি যেটা মনে করি যেগুলো সামনে আসছে মানুষ এগুলো আগে বলতেন, আপনারা মিডিয়া বলতেন, এগুলো কেউ আমলে নিত না, এখন এগুলো প্রমাণিত হচ্ছে। এবং বাংলাদেশের গোটা সমাজ ব্যবস্থা, একজন মানুষের প্রয়োজন কতটুকু আপনি দেখেন যে গোটা সমাজ ব্যবস্থায় মানুষের যে কি ধরনের নৈতিক অধপতন হয়েছে, গোটা বাংলাদেশটাই একজন মানুষ তার দখল করে নিয়েছে। আমি শুনি যে আমাদের পুলিশের সাবেক আইজিপির নাকি কিশোরগঞ্জেও 61 বিঘা জায়গা আছে। তো সারাটা দেশেই তাদের এই যে দুর্নীতির থাবা বিস্তার হয়েছে, ওনারা আরো ভালো বলতে পারেন।
আমরা মনে করি যে এটা যেন শুধুমাত্র ওই নির্দিষ্ট দেখে দেখে কিছু সামগ্রিকভাবেই আমাদের দুর্নীতির যে বিস্তার ঘটেছে সেটার বিরুদ্ধে একটা প্রচন্ড রকমের শুদ্ধি অভিযান। শুদ্ধাচার পুরস্কার যারা দেন তারাই কিন্তু শুদ্ধাচার যারা পুরস্কার গ্রহণ করেন সেখানেই কিন্তু সময়। আজকে সচিব কমিটির একটা বৈঠক হয়েছে, সেই সচিব কমিটির বৈঠকে দুইটা বিষয় নিয়ে কথা হয়েছে। 1979 সালে আমাদের সরকারি কর্মচারীদের আচরণবিধি তৈরি হয়েছিল 1979 সালে, মানে জিয়াউর রহমানের সময়, আর 2012 সালের শুদ্ধাচার আইন হয়েছে। এগুলো আবার রিভিজিট করার ব্যাপারে হয়েছে। আমরা চাই সেগুলো রিভিজিট করে এই ধরনের বন্ধ করা। এই যে চূড়ান্তভাবে সফলতা আসবে না, উনি ঠিকই বলেছেন, একদম রাইটলি বলেছেন। প্রথম কথা হলো আপনার প্রশ্নটাই ভুল, বা সরকার যেটা বলছে এটা ভুল। কোনো অভিযান চলছে না, এটা ঠিক না। যেটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে সরকারের দিক থেকে, যেহেতু গণমাধ্যম লিখছে, সামাজিক মাধ্যম বলছে সরকার কিছু অ্যাকশনে যাচ্ছে, সরকার দুর্যোগ কিছু ব্যবস্থাপনা নিচ্ছে। সুতরাং অভিযান চলছে, সরকারের দিক থেকে কোনো উদ্যম হচ্ছে এটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশে সরকারি কর্মকর্তারা এখন দুর্নীতিতে আচ্ছন্ন হয়েছে। এর একমাত্র কারণ রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, উদাসীনতা এবং প্রশ্রয়ের কারণে। এবং বেনজির আহমেদ নিজেকে মনেই করতেন তিনিই রাষ্ট্রের কর্মচারী মনে করতেন না। মতিউর রহমান তিনিও কিন্তু তাই মনে করতেন যে এটা তার অধিকার। এনটিভিতে উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বিভিন্ন কোম্পানির দুর্বলতা দেখে আমি গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করে শেয়ার নিতাম। চিন্তা করতে পারেন কত বড় অধ্যত্ত, তাই না? সে রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। এমনকি আপনি আসাদুজ্জামান মিয়া এবং বেনজিরের দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পরে মন্ত্রীদের বক্তব্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কথা হলো ওবায়দুল কাদের সাহেব বলেছেন সরকার কাউকে ছাড়বে না। কদিন পরে বলছেন আজিজ বেনজির তার দলের লোক না। দলের লোক হবে কেন? দলের লোক হলে ছেড়ে দিতেন তিনি, তাই না? আবার পরেই বলেছেন যেগুলো অতি বাড়াবাড়ি হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, চিঠি দিয়েছে। এটা তো সংবিধান লঙ্ঘন। তাদের সাংবাদিকরা জনস্বার্থে কাজ করে, তারা তো চিঠি দিতে পারে না। যদিও আবার পরে বলেছে আমরা কোনো ব্যক্তির দায় বাহিনীর, তারা তো ব্যক্তির দায় নিয়েছেন। এই অধ্যত্ত। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সাবেক আইজিবির পক্ষে কথা বলেছেন। সুতরাং এইগুলো দেখে বোঝা যায় যে সরকারের ভিতরে দুর্নীতি বিরোধী অবস্থান নাই। দুর্নীতি আজকে একটি কর্মসংস্কৃতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনসেবা, সততা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির পক্ষে একটি ক্রেজ তৈরি করতে পেরেছে। সমস্ত ছেলে মেয়ে এখন সরকারি অফিসার হতে চায় দুর্নীতি করার জন্য। এই ক্রেজটা তৈরি করতে তারা সফল হয়েছেন। এবং আমি ওনার সাথে একমত, ক্ষমতা কাঠামোর ভিতরকার প্রশ্রয় ছাড়া এটা সম্ভব না। ডাক্তার জাহিদুর রহমান, এই যে মানে এই দুজন এত চমৎকার বলেছেন, আমার আর তেমন কিছু বলার না। আমি একটা ছোট্ট জিনিস যোগ করে দিই, তারপর পাটোয়ারি ভাই বলুক। সেটা হচ্ছে শুদ্ধি অভিযানের কথা বলেছে তিক ভাই। আমি এই শুদ্ধি অভিযানের ওই সময়টা খোঁজার চেষ্টা করলাম। আসছি, দ্যাটস ইন্টারেস্টিং। আমি শুদ্ধি অভিযান নিয়ে একটা কাজ করার জন্য ওই সময় কিছু সার্চ করছি যে প্রধানমন্ত্রী কি বলছেন, আমি এগুলো খুঁজে খুঁজে বের করছি। প্রধানমন্ত্রী তো শুদ্ধি অভিযান চালু হয়েছে, কাউকে ছাড়া হবে না, এসব বলা হচ্ছে। খুঁজতে খুঁজতে দেখি ওখানে বেনজির আহমেদ কথা বলছেন। উনি র্যাবের ডিজি ছিলেন তখন। উনি এই শুদ্ধি অভিযান, দুর্নীতিবাজদেরকে প্রধানমন্ত্রী ছাড়বেন না, উনি বলছেন যে এটা ম্যানিফেস্টো ছিল, ম্যানিফেস্টোর অংশ হিসাবে এটা পালন করছে, র্যাব একটা পার্ট হিসাবে, মানে খুব গর্ব নিয়ে উনি এসব বলছেন। উনি যখন র্যাবের ডিজি ছিলেন, যখন এসব কথা উনি বলছেন, তখন উনি গোপালগঞ্জে স্বয়ং প্রধানমন্ত্রীর জেলায় তার সিটের ওখানে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায় মানে উচ্ছেদ করে জমি দখল করছেন। যেসব বক্তব্য আমরা মিডিয়াতে পেয়েছি, জাস্ট উচ্ছেদ করাই বলা যায়। সো এই হচ্ছে বাংলাদেশ আসলে। সো যখন জনাব বেনজির সব বলছেন, যখন এই করছেন, ঠিক একইভাবে সরকারের রাজনৈতিক যে অংশটা, মন্ত্রী বা নেতারা যা বলছেন, জনাব বেনজির এসব বড় বড় কথা বলার সময় যা যা করছিলেন, তারাও ঠিক তাই করছেন। এটাই বাংলাদেশ। এবং খুব মেজর ওলট পালট হওয়া ছাড়া এই দেশের আসলে কোনো ভবিষ্যৎ আমি দেখি না এই ক্ষেত্রে। জি, ব্যাসের সামনে হাতে পাটোয়ারি, যে মেজর ওলট পালট হওয়া ছাড়া আসলে কিছু। হ্যাঁ, সব জায়গায় দুর্নীতির ঘুণ ধরে গেছে। আপনি কতজনকে বাদ দিবেন? আপনি কিছু এক্সাম্পল তৈরি করে একটা সেন্সেশন ক্রিয়েট করছেন মিডিয়া, এবং সবাই হাইপ টক শোতে হচ্ছেন। কোথায় ছিল এই টক শো ডিসকাশন? একটা কথা একটু বলে, একটা খুব ইন্টারেস্টিং। একজন সচিব পর্যায়ের একজন ভদ্রলোক রিটায়ার করেছেন, উনি সম্বন্ধে দুর্যোগ অধিদপ্তরের কিছু আছেন, ওনার ঢাকায় ফ্ল্যাট নাই, ইত্যাদি ইত্যাদি। খেয়াল করেন
মানে এটা এখন বাংলাদেশ একটা বিরাট গুণ হয়ে গেছে, ফ্ল্যাট নাই, এটা গুণ হয়ে গেছে। আমরা তো আহা করছি, মন্তব্যে তাকে খুব আমরা অ্যাপ্রিশিয়েট করছি, সততা কোনো গুণ না, অর্থাৎ 99% বাংলাদেশ 99% দুর্নীতি হয়ে গেছে, 1% হয়তো একটা কথা বলি, স্লোগানটা কি দাঁড়িয়েছে? সৎ মানুষ অসহনীয়, অসৎ মানুষ বরণীয়। দুর্নীতির পক্ষে একটা নীতিগত অবস্থান সরকার নিয়ে নিয়েছিল ইনফরমালি, যে দলের বৃহত্তর স্বার্থ রক্ষা যারা করে তারা দুর্নীতি করলে ওভারলুক করেছে, না করলে তো হবে না। 1 বছর 2 বছর 5 বছর 15 বছর 20 বছর ধরে ওভারলুক হয়েছে, এবং 670 বিঘা জমি কিনে এদিকে অজানা হয়নি, এবং রেজিস্ট্রি অফিসার তার নামে রেজিস্ট্রি হচ্ছে না, এটা ওপেন সিক্রেট। এবং সরকারি মিটিংগুলোতে গিয়ে প্রথমেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা যেভাবে নিজেকে সরকারি দল প্রকাশ করার জন্য ওপেন বক্তব্য দেয়, এটা ভায়োলেশন অফ ওথ। তারা বলে আমি অমুক হলে ছাত্রলীগের সভাপতি ছিলাম, মিছিল করেছি ভাই আপনার সাথে, আমি নিজে দেখেছি মন্ত্রিসভা বলেছে যে আপনি যখন ইউনিভার্সিটির সভাপতি ছিলেন আমি আপনার আন্ডারে মিছিল করেছি, এটা বলে। তো এইটা তো কোনো নিউট্রালিটি বা ব্যুরোক্রেসিকে নিউট্রাল রাখছে না, এবং এটা কোনো প্রফেশনালিজম না। সব আমলাই সরকারের পারপাস সার্ভ করবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে ডিফার করবে, বাট 90% ক্ষেত্রে তারা সরকারি কর্মচারী। কিন্তু আমি আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমার দাদা আওয়ামী লীগের কর্মী ছিল, আমার ছেলে মেয়ে নাতিপুতি সবাই আওয়ামী লীগের কর্মী হবে, এই ঘোষণাটা দেওয়ার ফলে তারা পলিটিশিয়ান রোল নিয়ে নিচ্ছে, এবং যখন তারা একটু ফেভার পাচ্ছে তারা পলিটিশিয়ানদেরকে পলিটিশিয়ান মনে করছে না। দ্যাট ইজ সাচ এ ফ্যাটাল ব্লো ফর আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল দল, আমি এটা বিশ্বাস করি, এখনো মনে করি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল দল। তারা যখন পলিটিশিয়ানদের মূল্যায়ন করবে না তাদের অধীন সরকার, তখন পলিটিক্সে ক্ষতি হবে, এবং সেটা আওয়ামী লীগের বেশি ক্ষতি হবে, এবং হচ্ছে। বাট এখন যেভাবে ধারাভাবে একটা গ্রুপকে ধরা হচ্ছে, আমি এটাকে কোনো সমাধান মনে করি না। তাহলে সমাধানটা তো একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, এটার জন্য বিএনপিকে উদার হতে হবে, আওয়ামী লীগকে উদার হতে হবে, আমাদের জাতীয় পার্টিকে উদার হতে হবে। কারণ অন্তর্ভুক্তি ইলেকশন না হওয়া পর্যন্ত এই জটটা কাটবে না, এবং মোটামুটি ফেয়ার ইলেকশন, আমি বলবো না 100% ফেয়ার ইলেকশন। এইটা ছাড়া কোনোভাবেই এই সমস্যার সমাধান হবে না, এটা হতেই থাকবে। দেখুন আমি সবসময় বলি যে আমেরিকা 4.5 বছরে গিয়ে লাস্ট টাইম স্যাংশন দিয়েছিল, সেই আমেরিকা এবার 6 মাসের মধ্যেই 2-3টা স্যাংশন দিয়ে দিয়েছে, তাদের অবস্থান জানিয়ে দিয়েছে তারা। তাহলে পরের 6 মাসে আবার কিছু করবে, তারপরে 6 মাসে আবার কিছু করবে, তারপরে আলটিমেটলি কী করবে আমরা জানি না। সো দেশের স্বার্থে একটা ডিসকাশন করে একটা অন্তর্বর্তীমূলক ইলেকশন, আমি অন্তর্বর্তী ইলেকশনও বলছি না, অন্তর্বর্তীমূলক ইলেকশন যদি না করা হয় তাহলে এই সমস্যার আশু সমাধান হবে না। এক বাক্যে যে শেষের যে এটাই কি আসলে সমাধান? এটা তো একটা অবশ্যই সুশাসিত গণতান্ত্রিক সমাজ আমাদের প্রত্যাশা, এটা তো লাগবে। কিন্তু দুর্নীতি কমাতে হলে আসলে দুর্নীতির সুযোগ কমাতে হবে। দুর্নীতির সুযোগ কমানোর অর্থ হলো রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করতে হবে। এক বাক্যে যে সমাধান, এক বাক্যে একই অনুষ্ঠান সমাধান। ওই যে পাটোয়ারি ভাই যে আমি জয়েন করি যে আওয়ামী লীগ কেন বিপদে আছে, কারণ যে জনপ্রতিনিধিকে তারা দেখে, তারা কিভাবে এই জনপ্রতিনিধি হয়েছেন তারা জানেন, তারা যে তাকে দিয়ে আপনি যে কাজ করিয়েছেন সেটার জন্য তো একটা ট্রেড অফ আছে, সেটা সেটা করবে। সুতরাং ওই জায়গায় যাওয়া ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। ওইটাই আমারও বক্তব্য। ওনারা যেগুলো শেষ সমাধান হিসাবে বলেছেন সেটাই আমি মনে করি যে এটাই এখন দরকার, জনগণের কাছে অ্যাকাউন্টেবল একটা। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।